আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। ক্যাডার্স বিসিএস কম্পাস আয়োজিত আমাদের ৫১তম প্রিলি রিটেন কম্বাইন্ড ব্যাচের আজকের প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথম ক্লাসে আমরা আসলে একটা একটু ঝুঁকিপূর্ণ কাজই নিয়েছি বলা চলে। কারণ আমাদের প্রথম ক্লাসে আমরা আমাদের আহ, অনেক বড় একটা অংশের সহযোদ্ধাদের অনেক বড় একটা অংশের সবচেয়ে আতঙ্কের নাম হচ্ছে ম্যাথ। এবং বিগত রিসেন্ট যে ট্রেন্ড আসছে সেই ট্রেন্ডে বিশেষ করে ৪৬, ৪৭ এবং ৫০, বিশেষত ৪৭-এ প্রিলি রিটেন এবং ৫০-এও প্রিলি রিটেনে আমাদের ম্যাথের কোশ্চেন মোটামুটি অন্যান্য সব স্ট্যান্ডার্ডের চেয়ে অন্যান্য যতবার আসছিল তার তুলনায় বেশ কিছু চেঞ্জ আসছে। তো স্বাভাবিকভাবে আমাদের বড় একটা অংশের এই ম্যাথের প্রতি ভীতি কাজ করে এবং সেই সহযোদ্ধাদের ম্যাথের ভীতি একটু দূর করার জন্য তাদের যাতে যেন একটু সহজ হয় সেজন্য আজকে আমরা আমাদের প্রথম ক্লাসটি শুরু করেছি ম্যাথ দিয়ে। তো ম্যাথে আমরা যে সে চ্যাপ্টার নিইনি, আমরা আসলে একটু গতানুগতিক ধারার চেয়ে একটু স্রোতের বিপরীতে চলতে চেয়েছি। আমরা সিবিসির পক্ষ থেকে চেয়েছি যে আমাদের ১ সপ্তাহ যে কম্বাইন্ড ব্যাচের ক্লাসটা আমরা ফ্রিতে রাখার সিদ্ধান্ত নিয়েছি, যেটা আমাদের ৪ আগস্ট পর্যন্ত চলবে। সেই সময়ে আমাদের আ সবচেয়ে কঠিন যে টপিকগুলো, সেই টপিকগুলো দিয়ে যেন একটু আলোচনা করি। যাতে আমাদের অলরেডি যারা ভর্তি আছে তাদের সাথে, সাথে যারা নানা কারণে দ্বিধাদ্বন্দ্বে আছে অথবা বিভিন্ন কারণে ভর্তি হতে পারেনি, তারাও যেন এই সেশনগুলো অ্যাটেন্ড করে আমাদের আ অ মানে খুবই উপকৃত হতে পারে। তাদের কথা বিবেচনা করে আমরা হচ্ছে যে টপিকগুলো বেশ কঠিন এবং আমাদের সচরাচর ভয় লাগে সেগুলো দিয়ে আমরা হচ্ছে যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। তো আজকের আমাদের যাত্রায় ১ম যে টপিকটি নিয়ে হচ্ছে আমরা আ শুরু করব সেটি হচ্ছে আমাদের ম্যাথ। একটু দুঃখিত। ওকে, আশা করি এখন স্লাইডে লেখা যাবে। তো আমরা ম্যাথের শুরুতে আমরা হচ্ছে ঐকিক নিয়ম দিয়ে শুরু করব। তো ঐকিক নিয়মটাতে আমাদের যেটা মনে হতে পারে যে এটা তো আসলে অনেক সহজ। এটা দিয়ে কেন শুরু করতেছি? আমরা তো ক্লাস 4-5 এর বাচ্চারাও হচ্ছে ঐকিক নিয়ম এগুলো পারে। কিন্তু আসলে ঐকিক নিয়ম কতটা সহজ? আমরা যদি একটু আ ৪৭ এর প্রশ্ন-টশ্ন দেখি, তো আমাদের ৪৭ এ একটা খুব কঠিন যেটা আমাদের ৫০ এটা একটু সহজেই আসছিল যে দ্রুত গতিবেগ দিয়ে। আমাদের ৪৭ এ এরকম কুকুর খরগোশের ম্যাথ ছিল যেটা অনেক একটা বড় অংশেরই এটি নাক নিচু বানি খেয়েছে এটা সলভ করতে। এছাড়া আমাদের কাজ নিয়েও হচ্ছে আমাদের এই অঙ্কটা আসছিল। সেটাতেও আমাদের একটা বড় অংশ বেশ আ ভোগান্তি পোহাইছে। তো আমরা আজকে আমাদের মানে যেটা পচা শামুকে যেন পা না কাটে এই টাইপের একটা টপিক দিয়ে শুরু করতেছি। যেখানে আমাদের কিছু ইজি পার্ট থাকবে, কিছু কঠিন পার্ট থাকবে এবং আমাদের আরেকটি হট টপিক সেটি হচ্ছে আমাদের সরল এবং যৌগিক মুনাফা। তো আমাদের এই টপিক থেকে আমাদের প্রিলিতেও রেগুলার কোয়েশ্চেন আসে এবং রিটেনেও রেগুলার বেসিসে প্রশ্ন আসে। তো এই কারণে আমরা আজকে এই ২ টি টপিক দিয়ে হচ্ছে যাত্রা করার এই সিদ্ধান্ত নিয়েছি। তো আমরা আজকে একটু ১ম এ একটু ওভারভিউ দিয়ে নিই যে আমাদের কি থাকবে।
তো প্রথমে আমাদের প্রিলির হচ্ছে ঐকিক নিয়ম। প্রিলিতে আসলে শুধু ঐকিক নিয়ম বলতে কোনো চ্যাপ্টার নেই। এখানে এটা বলা যেতে পারে বড় দাগে তিনটি চ্যাপ্টারের সমন্বয়। তো একটা ছিল হচ্ছে আমাদের শতকরা, একটা হচ্ছে লাভ ক্ষতি, আর আরেকটা হচ্ছে আমাদের কিছু কাজ রিলেটেড অঙ্ক টঙ্ক থাকে সেগুলো। তো আমরা প্রিলির হচ্ছে আজকের ক্লাসটাতে হচ্ছে শতকরাটাই হচ্ছে মেইনলি ফোকাস করব। এছাড়া আমাদের ঐকিক নিয়ম লাগে এরকম আরো যে দুটি টপিক রয়েছে সেটাই আমরা আমাদের ম্যাথের সেকেন্ড ক্লাসে কভার করব। তবে যাতে একটু বড় অংশের সুবিধা হয় সেই কথা বিবেচনা করে আমরা আজকে রিটেন পার্টের ঐকিকের রিটেন পার্টটাতে বেশ বড় ধরনের আলোচনা করব। তো আমরা হচ্ছে এখানে গতিবেগ নিয়ে আলোচনা থাকবে, কাজ সময় নিয়ে থাকবে, এছাড়া হচ্ছে আমাদের এখানে শতকরাও হচ্ছে নিয়ে আমরা হচ্ছে অঙ্ক করব, এবং এর সাথে আমাদের নল ও চৌবাচ্চা এবং নৌকা স্রোত নিয়ে আলোচনা থাকবে। এরপরে আমরা রিটেনের শতকরার ঐকিক নিয়ম কাজ করার পরে আমরা হচ্ছে চলে যাব হচ্ছে মুনাফা নিয়ে। তো মুনাফা আমাদের বেশ মোটামুটি সহজ হলেও বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক। আমাদের যে কোনো পরীক্ষায় আমাদের মুনাফা রিলেটেড অবশ্যই প্রশ্ন থাকে। কখনো কখনো সরল মুনাফা থাকে, কখনো কখনো চক্রবৃদ্ধি মুনাফা থাকে, আবার কখনো কখনো আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার কম্বাইন্ড প্রশ্ন এসে থাকে। তো আমরা আজকে পুরো জিনিসটাই হচ্ছে আলোচনা করব, এবং আমরা ধীরে ধীরে বেশ কিছু তিনটা ডিফারেন্স ডিফিকাল্টি লেভেলের কোশ্চেন সলভ করব। কিছু থাকবে আমাদের অনেক সহজ, প্লেতে একটুতেই পারা যাবে। কিছু থাকবে মোটামুটি কঠিন, একটু ধরাই দিলে পারা যাবে। আর যেগুলো আমাদের আজকে আমাদের আসলে আমি যেটা মেইনলি চেষ্টা করছি যে 47 এবং 50-এ আমাদের এগুলো টপিক থেকে যে কোশ্চেন গুলো আসছে সেগুলো আমি একদম ধরে ধরে সলভ করে দেয়া, যাতে মোটামুটি সবাই এতে উপকৃত হয়। এবং তার সাথে আমাদের আকর্ষণ হিসেবে আরো থাকবে আমরা হচ্ছে বেশ কিছু টপিকের যে শর্টকাট ফর্মুলাগুলো রয়েছে সেগুলো ফর্মুলাগুলো এবং সেগুলো কিভাবে ব্যবহার করা যায় এবং কিভাবে স্বল্প সময়ে সেগুলো ইউজ করে আমরা পরীক্ষার হলে প্রিলিতে ক্যালকুলেটর ছাড়া সলভ করবো, সেগুলো হচ্ছে আমরা দেখে নিব। তো কথা আর না বাড়িয়ে রাত অনেক হয়ে গেছে, আমরা শুরু করে দিই। তো শুরুতেই আমরা ঐকিক নিয়মের প্রথমে বলছি যে আমাদের আসলে শতকরা দিয়ে শুরু করব। তো আমরা মোটামুটি এইটা নিয়ে সবাই পরিচিত যে আমাদের যে কোনো কিছুটা শতকরা বলে আমরা কি করি, আমাদের একটা লব থাকে, একটা হর থাকে, একটা ভগ্নাংশ, সেইখান থেকে আমরা 100% গুণ করি। আর যেখানে আমাদের পার্সেন্টেজ বলে আমরা মূলত b/100 করি। তো এইগুলো জাস্ট সহজ জিনিস, এগুলো জাস্ট একটা প্রিলির একটা কোয়েশ্চেন ছোট্ট করে একটু দেখাই দিই, আমরা সামনে যাব। যেমন এখানে প্রশ্নে আমাদের বলা আছে যে 80-এর 10% 200 এর কত শতাংশের সমান। তো প্রথমে আমাদেরকে বের করতে হবে যে 80-এর 10% আসলে কত। তাহলে আমাদের 80 ইন্টু 10%। তো পার্সেন্টের জন্য আমরা কত দিব, 1/100। তাহলে শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, তাহলে 80-এর 10% হচ্ছে আমাদের 8। তাহলে এইটা 200-র কত পার্সেন্ট, সেটা হচ্ছে 8/200। যেহেতু আমাদের পার্সেন্ট বললে আমরা কি করি, 100 দিয়ে পার্সেন্ট দিই, তাহলে আমাদের 2 এখানে আছে 4 চলে আসবে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 4%। তো আমাদের যে সবসময় যে কঠিন প্রশ্ন আসে ব্যাপারটা এরকম না, আমাদের এরকম একটা বড় অংশ থাকবে হচ্ছে আমাদের এরকম সহজ সহজ অঙ্ক। এবার আমরা একটু মিডিয়াম টাইপের প্রবলেম দেখি। যে আমাদের এখানে বলা আছে যে রাসেল একজন আছে, সেই রাসেলের বেতনের 20%, সেটা হচ্ছে আমাদের সোহেলের বেতনে যে 60% হয়, তাহলে আমাদের রাসেলের বেতনের 20%, আমরা রাসেলের বেতনের 20% ইজ ইকুয়ালস টু কি বলছে, সোহেলের বেতনের 60%, সোহেলের বেতনের 60%। তবে রাসেলের বেতন যদি হচ্ছে 6,000 হয়, তাহলে আমাদের এই আর এর ভ্যালু হচ্ছে কত, 6,000। 6,000, তাহলে হচ্ছে সোহেলের বেতন কত। তাহলে আমরা এইটা যে খুব ইজিলি যদি সলভ করি, তাহলে এখানে দেখা যাচ্ছে 6,000 গুণন 20 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 60 করে দিলে আমাদের এটা চলে আসবে। তো এগুলো হচ্ছে আমাদের মোটামুটি বেশ সহজ। তাহলে এখানে আমাদের কত, 3, তাহলে এখানে হচ্ছে আমাদের 2,000। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের 2,000 টাকা। তাহলে এটা আমাদের মোটামুটি একটা মিডিয়াম লেভেলের প্রবলেম দেখা গেল। এবার আমরা আরেকটু কঠিন টাইপের কোশ্চেনে আসি, যে প্রিলিতে আসছিল যে মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে দিলেন, 58% ছেলেকে দিলেন। তাহলে মোহাম্মদ রেজা তাহলে টোটাল কত পার্সেন্ট দান করে দিলেন, 58 আর 12 যোগ করলে 70%। তাহলে আমাদের অবশিষ্ট থাকে কত, তাহলে আমাদের অবশিষ্ট 100 - 70
এটা আমরা পার্সেন্টেজ করলে আসে হচ্ছে 30%। তাহলে এই অবশিষ্ট 30% সেটার মূল্য হচ্ছে কত? আমাদের 7,20,000। এখন আমাদের 30% মানে যদি 7,20,000 হয়, তাহলে এটা আমরা ঐকিক নিয়ম করে 100% সমান পাবো। মানে 1% সমান হবে হচ্ছে আমাদের 7,20,000 ডিভাইডেড বাই 30, 100% সমান হবে হচ্ছে আমাদের 100। তাহলে এখানে 0 0 কাটা, 3 দুগুণা 6, 3 4 12, তারপরে 1 2 3 4, টোটাল 5টা শূন্য। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ক। তাহলে এইভাবে হচ্ছে আমরা 3টা সহজ সহজ প্রবলেম সলভ করে ফেললাম। আশা করি এটাতে কারো কোনো সমস্যা নাই। আপনাদের জন্য কিন্তু কমেন্ট সেকশন হচ্ছে ওপেন করা আছে। আপনাদের যে কোনো সমস্যা থাকলে আপনারা কমেন্ট আমি দেখতেছি। আপনারা অবশ্যই কোনো জায়গায় যদি রিপিট করতে হয় বা কোনো ক্যালকুলেশন যদি না বোঝা যায় তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আমি সেই পার্টটা আরেকবার রিপিট করব। তো এটা হচ্ছে আমাদের একদম সহজ যে টাইপটা, যেটা ঐকিক নিয়মের আমাদের কোন একটা অংশ যদি বলা হয় তাহলে আমরা পার্সেন্ট বললে 100 দিয়ে গুণ করে দেই, আর শুধু পার্সেন্ট থেকে কনভার্ট করতে হলে আমরা 100 দিয়ে ভাগ করে দিই। এই পার্টটা হচ্ছে আমরা দেখলাম, আশা করি বোঝা গেছে। তো এবার আমরা একটু কঠিন পোরশনে যাই। যে আমাদের এবার কিছু কিছু প্রবলেম আসে এরকম যে আমাদের মূল্য R% কখনো কখনো বৃদ্ধি পায়, কখনো কখনো হচ্ছে হ্রাস পায়। তো আমাদের বলে যে আমাদের খরচ, আমাদের যে ইনকাম বা হচ্ছে আমাদের এক্সপেন্ডিচার, সেটা হচ্ছে আমরা অপরিবর্তিত রাখবো। মূল্য চেঞ্জ হইলো কিন্তু আমরা খরচ অপরিবর্তিত রাখবো। এক্ষেত্রে আমাদের ব্যবহার, যদি আমাদের মূল্য বৃদ্ধি পায় তাহলে আমাদের অবশ্যই কি ব্যবহার কমাতে হবে, আর যদি আমাদের মূল্য কমে যায় তাহলে হচ্ছে আমাদের কি ব্যবহার বাড়াতে হবে। তো এইটা করার ক্ষেত্রে আমরা হচ্ছে যে কাজটা করব, তো এটার শর্টকাট ফর্মুলা হচ্ছে এটা, যে যদি আমাদের মূল্য বৃদ্ধি পায় তাহলে R ডিভাইডেড বাই 100 প্লাস R ইন্টু 100%। আর যদি আমাদের মূল্য হ্রাস পায়, আর R% হচ্ছে হ্রাস পায়, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস 100 মাইনাস R ইন্টু 100%। এখানে আরটা কি? আর হচ্ছে আমাদের মূল্যটা যে পরিমাণ চেঞ্জ হইলো, এটা যদি বেড়ে যায় তাহলে হচ্ছে আমরা এটা প্লাস দিব, আর যদি এটা কমে যায় তাহলে এটা আমরা কি দিব? মাইনাস দিব। তো এটা একটু এক্সাম্পল দিয়ে দেখা যাক। তাহলে এখানে বলা আছে যে চিনির মূল্য যদি 10% কমে যায়, চিনির মূল্য যদি 10% কমে যায়, তাহলে মূল্য যদি আমার কমে যায় তাহলে আমার খরচটা যদি হচ্ছে একই থাকে তাহলে আমার কি ব্যবহার বাড়াইতে হবে। তো কত পার্সেন্ট বাড়াতে হবে? তাহলে আমার ব্যবহার বাড়াইতে হবে। তাহলে আমি এখানে কি বললাম, যদি আমার মূল্য কমে তাহলে আমি কি ইউজ করব? মাইনাস ইউজ করব। আর মূল্য যদি বাড়ে তাহলে এখানে কি ইউজ করব? প্লাস ইউজ করব। তাহলে এখানে আমাদের ইউজ করতে হবে 10 ডিভাইডেড বাই, আর এর ভ্যালু হচ্ছে আমাদের মেইনলি 10, তাহলে আমাদের -10 ইন্টু 100%। তাহলে এইখানে আমাদের আর এর ভ্যালু হচ্ছে আমরা কত ইউজ করলাম? 10 ইউজ করলাম। তাহলে আমরা এই ফর্মুলার মধ্যে হচ্ছে ভ্যালু বসাই দিলাম। এখন হচ্ছে আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে এখানে সমান সমান আসে 10 ডিভাইডেড বাই 90 গুণন 100%। তো এটা ক্যালকুলেশন করলে আপনারা দেখবেন এটা আসবে হচ্ছে 11.11। তো এটা মুখে মুখে কিভাবে ক্যালকুলেশন করা যায়, আপনারা হয়তো যে পৌনঃপুনিকের সাথে চিনে পরিচিত আছেন, যে আমাদের তাহলে 9/1 সমান কত? প্রথমে একটা দশমিক নিব, এখানে 0, তারপরে 1, তারপরে এইভাবে আমাদের চলতে থাকবে। আবার এখানে একটা 0 হবে, তারপর আবার 1, এভাবে আমাদের চলতে থাকবে। তো এইটা আমাদের 1 1 1 1 1 1 চলতে থাকবে। এখন এটার সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে এখানে আসবে আমাদের 11.1111, এটা অসীম পর্যন্ত চলতে থাকবে এত পার্সেন্ট। তাহলে এইভাবে আমরা হাতে কলমে এটা ক্যালকুলেশন করবো, কারণ এটা আমাদের প্রিলিতে এসেছে। আশা করি বোঝা গেছে। তো আমরা পরবর্তী টপিকটাতে যাই। এবার হচ্ছে আমাদের আগের বার ছিল যে আমাদের শুধুমাত্র মূল্যটা হচ্ছে 8% হচ্ছে আমরা বৃদ্ধি পাবে অথবা হ্রাস পাবে। বৃদ্ধি পাইলে আমরা কি করছি? আমরা করছি প্লাস, আর যদি এটা হ্রাস পায় তাহলে আমরা করছি মাইনাস। তো এইবার আমাদের একটু ডিফারেন্ট ভাবে আছে, যে আগের বারের সাথে এবার পার্থক্য কি? আগের বারে আমাদের মূল্য চেঞ্জ হয়েছে, ধরেন আমরা বাড়লো, আমাদের খরচটা হচ্ছে আমরা কি করছি? অপরিবর্তিত রাখছি।
খরচটা অপরিবর্তিত রাখছি, এর ফলে হচ্ছে আমাদের ব্যয় মানে ব্যয়টা হচ্ছে আমাদের কি পরিমাণ হচ্ছে চেঞ্জ করা লাগবে সেটা হচ্ছে আমরা দেখছি। তো এইবার আমরা হচ্ছে উল্টাটা করব, যে আগের বার আমাদের হচ্ছে এবার মূল্য চেঞ্জ হবে, আবার তেলের ব্যবহারও চেঞ্জ হবে, এর ফলে আমাদের ব্যয়টা কি পরিমাণ চেঞ্জ হয়েছে এটা হচ্ছে আমরা বের করব। আমি ব্যাপারটা আরেকবার একটু বুঝাই বলি, আগেরটার সাথে আগের এবারের পার্থক্য কি। আগের বার আমার হচ্ছে মূল্যটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমার যেটা ব্যয় যেটা খরচ সেটা আমার একই রাখছি। কিন্তু এটা যদি আমাদের এই ব্যয় যদি একই রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ব্যবহার কমাইতে হবে। এটা ছিল আমাদের প্র্যাকটিস নম্বর 4-এর মেইন থিম। সেখানে আমাদের ফর্মুলা ছিল হচ্ছে আর ডিভাইডেড বাই 100 প্লাস আর ইন্টু 100%। কিন্তু এইবারের সাথে পার্থক্য হচ্ছে এইবার আমাদের ব্যয়টা ফিক্স থাকবে না, এবার হচ্ছে আমাদের কি ব্যয়টাও চেঞ্জ হয়ে যাবে। এখন যদি ব্যয়টাও আমাদের চেঞ্জ হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের ফর্মুলাটা হচ্ছে এ প্লাস এক্স প্লাস এ প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100 ইন্টু পার্সেন্ট। তো এখানে আমাদের এক্স কি, এক্স হচ্ছে আমাদের মূল্য আর ওয়াই হচ্ছে আমাদের ব্যবহার, মানে আমরা কতটুকু ব্যয় করতেছি, মানে আমাদের ইউজটা বাড়াচ্ছি। তো এখানে আমাদের এক্স আর ওয়াই এইভাবে ডিফাইন্ড। এখন এটা যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে আমরা প্লাস ইউজ করব। ধরেন আমাদের মূল্য 10% বৃদ্ধি পাইলো তাহলে আমি এটা ইউজ করব কত, +10। যদি আমাদের মূল্য 10% হ্রাস পায় তাহলে আমরা এটা ইউজ করব -10। এক্স এর ভ্যালু কত হবে, -10। একইভাবে আমাদের ব্যবহার যদি বৃদ্ধি পায়, ব্যবহার যদি বৃদ্ধি পায় তাহলে এটা হচ্ছে আমরা প্লাস ইউজ করব। ব্যবহারটা যদি আমাদের হ্রাস পায় তাহলে হচ্ছে আমরা এটা মাইনাস ইউজ করব। এখন এই ফর্মুলা দিয়ে এটা হচ্ছে আমাদের বের হবে যে আমাদের ব্যয় যেটা সেটা হচ্ছে আমাদের কতটুকু চেঞ্জ হয়েছে। তো আমরা হচ্ছে এখানে সলভ করে ফেলি। তাহলে এখানে কি বলা আছে যে তেলের মূল্য হচ্ছে আমাদের কি কমছে, তাহলে আমাদের এখানে এক্স এর ভ্যালু হচ্ছে কত, এক্স এর ভ্যালু হচ্ছে আমাদের -20%। আর হচ্ছে তেলের ব্যবহার 20% বৃদ্ধি পেল, তাহলে আমাদের ওয়াই এর ভ্যালু হচ্ছে যেহেতু বৃদ্ধি পেয়েছে এটার ভ্যালু হচ্ছে 20%। তাহলে এখন আমাদের ব্যয় বাবদ শতকরা কতটুকু বাড়লো বা কমলো, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে a ইজ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে পার্সেন্ট। তাহলে আমরা এখানে মানগুলো বসাই দিই। তাহলে এক্স এর ভ্যালু হবে হচ্ছে -20, ওয়াই এর ভ্যালু হবে হচ্ছে +20, তাহলে এখানে হবে -20 ইন্টু +20 ডিভাইডেড বাই 100, আর লাস্টে হবে হচ্ছে এটা পার্সেন্ট। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের +20 -20 কাটাকাটি, 20 গুণন -20 করলে আসে হচ্ছে -400 ডিভাইডেড বাই 100%। তাহলে এখানে আসবে হচ্ছে কত, -4%। তাহলে আমরা একটু আগে বলছি কি মাইনাস দিয়ে কি বুঝায়, মাইনাস দিয়ে হচ্ছে কমা বুঝায়। এটা যদি আমাদের প্লাস আসতো তাহলে এটা কি বলতো, বৃদ্ধি বুঝাইতো। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 4% হ্রাস পেল। তাহলে আমরা এখানে কি ইউজ করবো, আমরা এক্স এর ভ্যালু হচ্ছে পার্সেন্টের বাদে বাকি যে অংশটুকু আছে সেটা ইউজ করব, চিহ্নটা হচ্ছে হ্রাস বা বৃদ্ধি অনুসারে করব। ওয়াইটাও হচ্ছে আমরা একইভাবে শুধু ভ্যালুটা ইউজ করব পার্সেন্টেজ বাদে, বৃদ্ধি পেলে প্লাস হ্রাস পেলে মাইনাস। তারপর ফর্মুলা দিয়ে আমাদের ব্যয় বের হবে, এইটা যদি আমাদের মাইনাসে আসে তাহলে এটা হ্রাস পাবে বা কমে যাবে, এটা যদি আমাদের প্লাস আসে তাহলে বৃদ্ধি পাবে। তাহলে আশা করি আমাদের এই প্রবলেমটা হচ্ছে সলভ হয়ে গেছে। তো আমরা এইভাবে ধীরে ধীরে সহজ থেকে আস্তে আস্তে কঠিন দিকে যাব। এরপরে আমাদের আর একটা খুব কমন একটা প্রবলেম যেটা আমাদের প্রায় বিসিএস এ আসে, শুধু বিসিএস না, ব্যাংক জব অন্যান্য আরো যেগুলো 9 গ্রেডের পরীক্ষা রয়েছে সেগুলোতে আসে, যে আমাদের বলা হয় একটা নির্দিষ্ট মূল্যে একটা হচ্ছে এত সংখ্যক পণ্য আমরা ক্রয় করছি আর এত সংখ্যক পণ্য বিক্রয় করছি, তাহলে আমাদের লাভ বা ক্ষতি কতটুকু হবে। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই, যে কখনো কখনো বলে যে আমরা টাকায় 3টা করে হচ্ছে বড়ই হোক যে কোনো পণ্য হোক আমরা কি করছি, কিনছি, ক্রয় করছি, আবার সেটা কি করছে আমরা টাকায় 2টা করে বিক্রি করছি, তাহলে এখানে শতকরা কতটুকু লাভ হবে। তো সবসময় যে লাভ হবে ব্যাপারটা এরকমও হচ্ছে বলে না, বলে যে শতকরা কতটুকু লাভ অথবা ক্ষতি হবে। তো এখানে আমরা একই ফর্মুলা ইউজ করব, যে
আমরা কি পরিমাণ ক্রয় করছি, ফর্মুলাটা হচ্ছে ক্রয় বিয়োগ বিক্রয় ডিভাইডেড বাই হচ্ছে আমাদের বিক্রয়, তো ইনটু হচ্ছে আমাদের 100 যেহেতু পার্সেন্ট শতকরা করার জন্য। তো এই ভ্যালুটা যদি আমাদের আলটিমেটলি কি হয়, পজিটিভ আসে, তাহলে আমাদের এটা হচ্ছে কি হবে, লাভ হবে। আর এই ভ্যালুটা যদি আমাদের নেগেটিভ আসে, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের ক্ষতি। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা টাকায় 3টা হচ্ছে কি করছি, কিনছি, ক্রয় হচ্ছে 3টা, বিক্রি করছি হচ্ছে কয়টা, 2টা, ডিভাইডেড বাই 2 ইন্টু 100%। তাহলে এখানে আসবে 1/2 ইন্টু 100%, তাহলে আমাদের আসবে হচ্ছে 50%। যেহেতু এটা পজিটিভ আসছে, তাহলে এটাকে আমাদের লাভ হয়েছে। যদি এটা আমাদের নেগেটিভ আসতো, তাহলে আমরা এটা কি বলতাম, ক্ষতি হয়েছে। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে 50% লাভ। আশা করি এই সহজটা এটা বোঝা গেছে। তো আমাদের মোটামুটি প্রিলিতে আমাদের শতকরা রিলেটেড এই টাইপেরই খুব ঘন ঘন দেখা যায়, যে আমাদের একদম বেসিক লেভেলে যদি আসে, তাহলে দুটো সংখ্যা কে কার পার্সেন্ট, তারপরে বেতনের একজনের বেতন আরেকজনের এত পার্সেন্ট, এইভাবে কানেক্ট করে দেওয়া থাকবে। এখানে সম্পত্তি রিলেটেড বেশ কিছু প্রশ্ন আসে। তারপরে আমাদের সেকেন্ড ক্যাটাগরিতে আসে যে আমরা কি করি, আমাদের খরচটা অপরিবর্তিত রাখি, মূল্যটা চেঞ্জ হয়, সেক্ষেত্রে আমাদের ব্যবহার কিভাবে চেঞ্জ হবে সেটা ফর্মুলা এটা। থার্ড ক্যাটাগরি যেটা আমরা দেখলাম, সেখানে আমাদের তিনটাই চেঞ্জ হবে, আমাদের মূল্যও চেঞ্জ হয়েছে, আমাদের ব্যবহারও চেঞ্জ হয়েছে, এখন আমাদের ব্যয় কি পরিমাণ চেঞ্জ হবে সেটা আমরা দেখলাম। আর 4 নম্বর ক্যাটাগরি হচ্ছে আমাদের প্রবলেম আসে হচ্ছে শতকরা কি পরিমাণ লাভ হয়। তো আমাদের মামুন স্যার আগের দিন আগে যেটা বলছে সেটা হচ্ছে আমি আরেকবার রিপিট করি, আমরা এইখানে ক্লাসে করার সময় আমরা মাত্র 20% জিনিস কাভার করব, যেটা দিয়ে আমাদের 80% সলভ হবে। তো দেখা গেছে আমাদের মোটামুটি শতকরাতে এই 4টা টাইপের যদি আমরা করি, সেগুলো হচ্ছে আমাদের আটকায় যায়, বাকিগুলো মোটামুটি আমাদের বেশ সহজ সহজ থাকে, সেগুলো হচ্ছে আমরা করতে পারবো। তো এইভাবে আমরা হচ্ছে আমাদের অবশ্যই আমরা এখানে সবকিছু একদম সব হাতে কলমে দেখাবো না, আমরা এইভাবে হচ্ছে টাইপ ওয়াইজ হচ্ছে আপনাদের একটা বা দুইটা করে কঠিন কঠিন যেগুলো হচ্ছে আমাদের ডিফিকাল্ট প্রবলেম, সেগুলো হচ্ছে আমরা আপনাদের হাতে কলমে দেখাবো। এ বাদেও হচ্ছে আপনাদের আরো অনেক সমস্যা টমস্যা থাকবে। তো সেক্ষেত্রে আমাদের পেইড ব্যাচে আমরা হচ্ছে ম্যাটেরিয়াল প্রোভাইড করে দিব, আপনাদের প্র্যাকটিস শিটও প্রোভাইড করে দিব, আপনারা প্র্যাকটিস করবেন, এবং যেগুলাতে যেখানে আটকায় যাবে সেখানে সেখানে আমরা আপনার মেসেজ দেওয়ার পরপরই আমরা সেখানে আবার সলভ করে দিয়ে আপনাদেরকে প্রোভাইড করব। তো আশা করি আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী যেই ম্যাথগুলো সবচেয়ে কঠিন, যেখানে হচ্ছে আমরা আটকে যাই, সেগুলো হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব। এ বাদে বাকি যেগুলো আশা করি আপনারা নিজ দায়িত্বে করে ফেলতে পারবেন। তো আমাদের ঐকিক নিয়মের আমরা হচ্ছে প্রিলি পার্টটুকু কাভার করে আসছি, মোটামুটি এই 4টা টপিক করলেই আপনাদের মোটামুটি 80% কাভার হয়ে যাবে। এই বাদে বাকি টপিকগুলো বেশ সহজ। এবার আমরা আসি হচ্ছে রিটেনে। তো ঐকিক নিয়মে আমাদের রিটেনে প্রায় প্রত্যেকটা বিসিএস এই আমাদের হচ্ছে প্রশ্ন আসে। তো আমাদের এটা আমরা মোটা থেকে 5টা ভাগে ভাগ করছি, যে আমাদের এখানে গতিবেগ রিলেটেড প্রবলেম আসে, 2 নম্বর প্রবলেম আসে কাজ ও সময়, নল ও চৌবাচ্চা নিয়ে 35-এর পরে আসে নাই, বাট এর আগে বেশ কিছু প্রশ্ন আসছে। আর নৌকা আর স্রোতের প্রবলেম, নদী নৌকার প্রবলেম, সেগুলো আমাদের প্রিলিতে অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা এখানে রিটেনও কভার করে দিব। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের শতকরা। তো এই 5টা টপিক থেকে আপনাদের মোটামুটি বলা যায় যে রিটেনে অবশ্যই 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 5 থেকে 10 মার্কের একটা প্রশ্ন আসবে, এবং আজকে আমরা এখান থেকে এই টপিকের সবচেয়ে কঠিন যে প্রবলেমগুলো আসছে রিটেনে, সেগুলো কভার করে দিব। তো আশা করি শোনা যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আমরা হচ্ছে শুরু করি। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? তো আমরা প্রথম যে টাইপ 1, সেখানে আমরা হচ্ছে দূরত্ব এবং গতি রিলেটেড অঙ্কগুলো সলভ করব। তো দূরত্ব এবং গতিতে আমাদের সবচেয়ে কাজের যে হচ্ছে সূত্রটা লাগবে, সেটা হচ্ছে আমরা যারা সায়েন্সে আছি তারা হচ্ছে মোটামুটি সবাই এটা জানি, যে এস ইজ ইকুয়ালস টু ভি ইন্টু টি। যারা নন সায়েন্সের ব্যাকগ্রাউন্ড তাদের ভয় পাওয়ার কোনো দরকার নাই, এখানে এস মানে হচ্ছে আমাদের দূরত্ব, ভি হচ্ছে আমাদের গতিবেগ, আর টি হচ্ছে আমাদের সময়। তো এই রিলেটেড হচ্ছে প্রবলেমগুলো আমরা হচ্ছে প্রথমে টাইপ 1 সলভ করব।
তো প্রথমে আমরা 50 বিসিএস এ আসা একটা প্রবলেম দিয়ে শুরু করি। যে এখানে বলা আছে যে একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 60 কিলোমিটার পথ যাত্রা শুরু করে। তাহলে এখানে বেগটা কত সেটা বলা নাই। তো আমি বেগটা ধরে নিলাম হচ্ছে এক্স। এখন এক্স বেগে সে হচ্ছে কত 60 কিলোমিটার পথ যাত্রা শুরু করলো। এখন আমাদের দুর্যোগপূর্ণ ধরেন হচ্ছে ঝড় বৃষ্টি হয়েছে, আমাদের রিসেন্টলি অনেক বন্যা হচ্ছে, কিছুদিন আগে দেখলাম হচ্ছে আমাদের কক্সবাজারে একটা ট্রেন আটকে গেছিল। তো এরকম একটা দুর্যোগ হয়েছে, সেখানে আমাদের দুর্যোগের কারণে এটা গতিবেগ 10 কিলোমিটার পার আওয়ার কমায় গেল। তাহলে আগে যদি বেগ এক্স হয়, যদি আমাদের আগে গতিবেগ এক্স হয়, তাহলে আমাদের বর্তমানে গতি হচ্ছে কত এক্স মাইনাস 10, এবং ইউনিটটা হচ্ছে আমাদের কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার। তো একই দূরত্ব অতিক্রম করতে, তাহলে কত দূরত্ব 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় বেশি লাগছে? 3 ঘন্টা সময় বেশি লাগছে। তো আমরা কিছুক্ষণ আগে ফর্মুলাটা দেখলাম, ফর্মুলা হচ্ছে এস ইজ ইকুয়ালস টু কি ভি ইন্টু টি। তাহলে আমাদের টি ইজ ইকুয়ালস টু কি হবে? টি ইজ ইকুয়ালস টু হবে এস বাই ভি। তাহলে আমাদের এখানে এস মানে হচ্ছে দূরত্ব, দূরত্ব ভ্যালু কত 60। তাহলে আমাদের এই এক্স কিলোমিটার পার আওয়ার বেগে আমাদের 60 কিলোমিটার যেতে সময় লাগবে হচ্ছে 60 ডিভাইডেড বাই এক্স, যেহেতু টি ইজ ইকুয়ালস টু এস বাই ভি। এস এর ভ্যালু হচ্ছে 60 আর বেগের ভ্যালু হচ্ছে এক্স। এবং একইভাবে বর্তমানে আমাদের ভেলোসিটি কমে গেল, কমে গিয়ে আমাদের এখানে সময় লাগবে হচ্ছে 60 ডিভাইডেড বাই এক্স মাইনাস 10। তাহলে যেহেতু গতি কমে গেছে, তাহলে সময় কোনটা বেশি? আমাদের অবশ্যই এই জায়গাটা বাড়তি সময় লাগবে। আমরা যদি ধীরে ধীরে যাই তাহলে আমাদের সময় বেশি লাগবে, আমরা যদি অনেক দ্রুত দৌড়াই তাহলে আমাদের সময় কম লাগবে। তাহলে বড় হবে হচ্ছে 60 ডিভাইডেড বাই এক্স মাইনাস 10। আর ছোট হচ্ছে ছোট হচ্ছে আমাদের এটা 60 মাইনাস এক্স। এখন এই দুটো সময়ের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে বলা আছে 3 ঘন্টা। তো আমাদের সময়টা এখানে আমরা ঘন্টা ইউনিটে নিছি, যেহেতু আমাদের কিলোমিটার পার আওয়ার। তাহলে এখন আমাদের জাস্ট এই ইকুয়েশনটা সলভ করতে হবে। এই ইকুয়েশনটা সলভ করলেই আমাদের নির্দিষ্ট গতিবেগটা বের হয়ে যাবে। তো আমরা এটা সলভ করি। তো প্রথমে আমরা কি করি? প্রথমে আমরা হচ্ছে একটু পরের পেজে যাই। পরের পেজে হচ্ছে আমরা ইকুয়েশনটা আরেকবার লিখি। আমরা দেখলাম হচ্ছে 60 ডিভাইডেড বাই 10 মাইনাস এক্স মাইনাস 60 ডিভাইডেড বাই এক্স। আচ্ছা সরি, এটা একটু ভুল লিখছি। তো আমি আবার একটু লিখি, 60 ডিভাইডেড বাই এক্স মাইনাস 10 বিয়োগ 60 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু 3। তাহলে এখান থেকে আমরা 60টা কমন নিলাম, তাহলে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 10, 1 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়ালস টু 3। তাহলে আমরা এখানে যদি নেই তাহলে এক্স মাইনাস 10, এখানে এক্স মাইনাস এক্স প্লাস 10 ইজ ইকুয়ালস টু 3/60। কাটাকাটি করলে 1/20। তাহলে আমাদের এখানে এক্স এক্স কাটা। তাহলে আমি যদি ওই মানে এই বরাবর গুণন করি, তাহলে আমাদের আসবে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 10 ইজ ইকুয়ালস টু আমাদের 200। তাহলে আমাদের আসতেছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 200 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এটা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এটা আসবে 20x প্লাস 10x মাইনাস 200 ইকুয়ালস টু 0। তাহলে x কমন নিলে x মাইনাস 20, 10 কমন নিলে x মাইনাস 20 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আসবে x মাইনাস 20 গুণন x প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আসতেছে x ইজ ইকুয়ালস টু 20 অথবা বিয়োগ 10।
তো আমাদের যেহেতু গতিবেগ ঋণাত্মক হতে পারে না, তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে ট্রেনের গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার/ঘন্টা। তাহলে আশা করি বোঝা গেছে, বেশ সহজ একটা অঙ্ক। এবার আসি হচ্ছে আমাদের সবচেয়ে কঠিন যে অঙ্কটা 47-এর, একদম শুরুতেই একদম সবাইকে ঘাম ঝরাই দিছে সে অঙ্কটা, আমাদের কুকুর এবং খরগোশের অঙ্ক। তো কুকুর এবং খরগোশের অঙ্কে আমরা একটু দেখি। তো প্রশ্নটা হচ্ছে আমাদের, দেখি একটু কোনো কোশ্চেন আছে কিনা আগের, নাই আপাতত। তো একটা কুকুর আমাদের ধরেন এখানে একটা কুকুর আছে আর এখানে একটা খরগোশ আছে, র্যাবিট। তো আমাদের একটা কুকুর খরগোশকে হচ্ছে তাড়া করলো। তো এই যে কুকুরটা হচ্ছে খরগোশকে ধাওয়া করলো, খরগোশটা হচ্ছে এই পাশে দৌড়ালো। তো ধাওয়া করতে 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 খরগোশ তার 30 লাফ আগে ছিল। তাহলে আমাদের এইখানে যদি কুকুরটা থাকে, এখানে যদি আমাদের খরগোশটা থাকে, দুজনকে ধাওয়া করতেছে, তাহলে এইখানে আমাদের কতটুকু আগে ছিল? খরগোশটা আগে ছিল কার? খরগোশের 30 লাফ আগে ছিল। তারপরে আমাদের আরো কিছু কনফিউজিং জিনিস আছে, যে খরগোশটা যে সময়ে 4 লাফ দেয়, কুকুরটা সে সময় 3 লাফ দেয়। আবার খরগোশটা যে সময় 3 লাফে যে দূরত্ব অতিক্রম করে, কুকুরটা 2 লাফে সে একই দূরত্ব অতিক্রম করে। তাহলে কুকুর কত লাফে খরগোশকে ধরতে পারবে? তাহলে আমরা আগে প্রশ্নটা বুঝি। তো আমরা ধরে নেই যে এটা হচ্ছে আমাদের সেম একটা লেন্থ, সেম দূরত্ব। এই দূরত্বে আমাদের খরগোশটা 3 লাফ লাগে, ঠিক আছে? আর কুকুরের লাগে হচ্ছে কয় লাফ? 2 লাফ। এটাই আমাদের বলছে যে খরগোশ 3 লাফে যে দূরত্ব অতিক্রম করে, কুকুর 2 লাফে সে একই দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা এখানে আমাদের সুবিধার্থে 3 আর 2 এর লসাগু হচ্ছে আমাদের লসাগু, সেটা হচ্ছে আমাদের 6। তাহলে আমাদের কাজের সুবিধার্থে আমরা ধরে নেই যে সমান যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের 6 মিটার। তাহলে কুকুরের 1 লাফে সে হচ্ছে 2 মিটার আগায়, দুঃখিত 3 মিটার আগায়। 6/2 3 মিটার। তাহলে 1 লাফে কুকুর 3 মিটার গেল, 2 লাফে কুকুর 6 মিটার গেল। আর আমাদের খরগোশ যেটা র্যাবিট, সেটা হচ্ছে আমাদের টোটাল 6 মিটার যে 3 লাফে। তাহলে আমাদের প্রতিটা লাফ সমান কত? 2 মিটার করে। তাহলে আমরা এখানে এটা ধরে নিলাম যে নির্দিষ্ট দূরত্বটা হচ্ছে আমাদের 6 মিটার। তাহলে আমাদের যদি আমি লাফ আকারে বলি, 1 লাফ সমান কত দূরত্ব? তাহলে কুকুরের 1 লাফ সমান হচ্ছে আমাদের কত মিটার? 3 মিটার। আর খরগোশের 1 লাফ সমান হচ্ছে আমাদের 2 মিটার। তাহলে আশা করি আমরা এই পোর্শনটা ডিকোড করতে পারছি, যেটা হচ্ছে আমাদের এখানে বলে দেওয়া আছে যে খরগোশের 3 লাফ, এই অংশটুকু কুকুরের 2 লাফ। এবার পরের অংশটা আমরা আবার ডিকোড করি, যে এবার বলা আছে যে খরগোশের যে সময় 4 লাফ দেয়, কুকুর সে সময় 3 লাফ দেয়। তো আমরা আমাদের কাজের সুবিধার্থে সময় ধরে নেই 1 সেকেন্ড। তো প্রশ্নে বলা আছে যে মনে করেন 1 সেকেন্ডে খরগোশ কয়টা লাফ দেয়? খরগোশ দেয় হচ্ছে 4টা লাফ। আর কুকুর দেয় হচ্ছে আমাদের 3টা লাফ দেয়। আমি একটু দুঃখিত, প্রশ্নটা একটু ভুল এসেছে। এখানে এটা ছিল হচ্ছে 8 লাফ, আর এটা ছিল হচ্ছে প্রশ্নে ছিল হচ্ছে 6 লাফ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে হচ্ছে যেটা বলা আছে, প্রশ্নটাই তাই একটু আমি কপি পেস্ট করতে একটু ভুল করছি। প্রশ্নটা বলা ছিল যে খরগোশ যে সময় 8 লাফ দেয়, কুকুর সে সময় 6 লাফ দেয়। তাহলে আমাদের খরগোশের যখন হচ্ছে আমাদের 8 লাফ এবং কুকুরের শেষ সময় হচ্ছে 6 লাফ। তো আমি ধরে নিই সময়টা হচ্ছে 1 সেকেন্ড। তো আমরা এখন যে জিনিসটা বের করব সেটা হচ্ছে আমাদের গতিবেগে এটা কনভার্ট করব। এটা যদি আমরা গতিবেগে কনভার্ট করে নিই, তাহলে অঙ্কটা আমার অনেক ইজি হয়ে যাবে। তাহলে আমরা একটু আগে দেখলাম
যে কুকুরের 1 লাফ সমান হচ্ছে কত মিটার? 3 মিটার। আর খরগোশের 1 লাফ সমান হচ্ছে আমাদের 2 মিটার। তাহলে 1 সেকেন্ডে খরগোশ দেওয়া হচ্ছে 8টা লাফ। 1 লাফে যদি সে 2 মিটার করে আগায়, তাহলে সে 1 সেকেন্ডে কতটুকু যাবে? 8 দুগুণা 16 মিটার। একইভাবে কুকুর হচ্ছে 1 সেকেন্ডে 6টা লাফ দেয়। 1 লাফে সে কতটুকু আগায়? 1 লাফে সে 3 মিটার করে আগায়। তাহলে কুকুর 1 সেকেন্ডে আগায় হচ্ছে 18 মিটার। তাহলে খরগোশের গতিবেগ হচ্ছে 16 মিটার পার সেকেন্ড, কুকুরের গতিবেগ হচ্ছে 18 মিটার পার সেকেন্ড। তাহলে এটাতে সুবিধা যেটা হলো, আমাদের প্রবলেমটা এখন আমরা এই যে 9-10-এ আমরা এক ধরনের অঙ্ক করতাম, সেটার মতো হয়ে গেল, যে ওই যে বাঘ হরিণের অঙ্ক। এবার হচ্ছে আমাদের প্রবলেমটা আর এত কঠিন নাই। প্রবলেমটা হচ্ছে এরকম, যে আমাদের একটা খরগোশ আছে, সেই খরগোশের বেগ হচ্ছে 16 মিটার পার সেকেন্ড। 16 মিটার পার সেকেন্ড। আর এর পিছনে আমাদের একটা কুকুর আছে, সে তাকে ধাওয়া করতেছে কত মিটার পার সেকেন্ড বেগে? সে তাকে ধাওয়া করতেছে 18 মিটার পার সেকেন্ড। তো সে কতটুকু হচ্ছে দূরে ছিল? সে ছিল হচ্ছে খরগোশের 30 লাফের সমান দূরে ছিল। তো খরগোশের 1 লাফ সমান যেহেতু 2 মিটার, তাহলে সে কতটুকু দূরে ছিল? সে ছিল হচ্ছে 60 মিটার দূরে। এখন প্রশ্ন হচ্ছে যে কত দূরে আমাদের কুকুরটা খরগোশকে ধরে ফেলবে। তো আমি ধরে নেই কুকুরটা খরগোশকে এক্স মিটার দূরত্বে হচ্ছে ধরতে পারবে। এই দূরত্বটা হচ্ছে আমাদের এক্স। তাহলে এখন আমাদের অঙ্কটা খুবই সহজ। তো আমরা এটা অনেকভাবে করা যায়। তো আমরা এটা হচ্ছে টাইমের অনুযায়ী করি। তো আমরা একটু আগে আসলাম যে আমাদের বা দূরত্ব অনুযায়ী এটা করা যায়। তো আমরা ধরি দুইজনেই হচ্ছে টি সময় পরে দুজনে মিলিত হবে। তো আমাদের ফর্মুলা হচ্ছে এস ইজ ইকুয়ালস টু ভি ইন্টু টি। তো কুকুরও লাফাইছে হচ্ছে টি সেকেন্ড ধরে, খরগোশও লাফাইছে হচ্ছে টি সেকেন্ড ধরে। এবং কুকুরের দূরত্ব কত? কুকুর দূরত্ব অতিক্রম করছে হচ্ছে এক্স মিটার প্লাস হচ্ছে 60 মিটার। আর খরগোশ দূরত্ব অতিক্রম করছে হচ্ছে শুধু এক্স মিটার। তাহলে আমাদের খরগোশের জন্য আমাদের এস ইকুয়ালস টু ভিটি, এই ফর্মুলাটা খরগোশের জন্য হচ্ছে, তাহলে আমাদের এক্স ইজ ইকুয়ালস টু, আমাদের খরগোশের বেগ ছিল হচ্ছে 16 ইন্টু টি। এবং একই সময়ে কুকুরের অতিক্রান্ত দূরত্ব কত? কুকুর কতটুকু দৌড়াইছে? কুকুর দৌড়াইছে হচ্ছে আমাদের এক্স প্লাস 60 মিটার। তাহলে কুকুরের জন্য এক্স প্লাস 60 ইজ ইকুয়ালস টু কত? 18 ইন্টু টি। তাহলে এইখান থেকে আমাদের আসতেছে টি ইজ ইকুয়ালস টু 16/x। এখান থেকে আমাদের টি ইজ ইকুয়ালস টু আসতেছে, একটু দুঃখিত, এটা হবে হচ্ছে x/16। এখান থেকে টি আসতেছে আমাদের এক্স প্লাস 60 ডিভাইডেড বাই 18। দেখেন দুইজনের সময় কিন্তু সেম। তাহলে আমাদের খরগোশের তথ্য থেকে আমাদের সময়টা আসতেছে x/16, আর কুকুরের জন্য একই সময়ের জন্য আমাদের সময়টা লাগতেছে এক্স প্লাস 60 ডিভাইডেড বাই 18। এখন দুইটাই যেহেতু এক্স, আমার একটা নতুন স্লাইড লাগবে, একটু দাঁড়ান, একটা নতুন স্লাইড নেই। তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম, যে আমাদের খরগোশের জন্য সময় লাগতেছে হচ্ছে, আমি এখান থেকে আরেকবার একটু ড্র করি। তাহলে কুকুর কতটুকু পিছনে ছিল? কুকুর 60 মিটার পিছনে ছিল, সে দৌড়াচ্ছিল হচ্ছে 18 মিটার পার সেকেন্ড বেগে। খরগোশ 16 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছিল, এবং তারা এক্স দূরত্ব পর মিলিত হলো টি সময়। তাহলে এক্স এর জন্য আমাদের টি ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে এক্স ডিভাইডেড বাই 16, আর কুকুরের জন্য টি সমান আসছে হচ্ছে এক্স প্লাস 60 ডিভাইডেড বাই 18। এখন দুটাই যেহেতু সময় সমান, তাহলে x/16 ইজ ইকুয়ালস টু হবে কি এক্স প্লাস 60 ডিভাইডেড বাই 18। এখন হচ্ছে আমাদের এটা জাস্ট সলভ করতে লাগবে। তাহলে আমাদের এখানে 18x ইজ ইকুয়ালস টু 16x প্লাস
60 আর 16 গুণ করলে আসবে হচ্ছে 960। 960। তাহলে এখানে আমাদের আসতেছে 18 মাইনাস 16 x ইজ ইকুয়ালস টু 960। তাহলে x ইজ ইকুয়ালস টু 960 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 480। তাহলে আমার x এই দূরত্বটা আসলো হচ্ছে আমাদের 480 মিটার। এখন আমাদের প্রশ্নে কি বলছে, কুকুর কত লাফে খরগোশটাকে ধরতে পারবে। কুকুর কত লাফে খরগোশটাকে ধরতে পারবে। তো কুকুরের এখানে আমাদের তাহলে অতিক্রান্ত দূরত্ব কত, কুকুর এখানে দৌড়াইছে হচ্ছে আমাদের এক্স প্লাস 60, অর্থাৎ 480 প্লাস 60 সমান হচ্ছে আমাদের 540 মিটার। আর আমরা একটু আগেই যেটা আগে স্লাইডে দেখাইছিলাম যে কুকুর আসলে এক লাফে কতটুকু দৌড়ায়, কুকুর এক লাফে যায় হচ্ছে আমাদের 3 মিটার, আর খরগোশ এক লাফে যেত 2 মিটার। তাহলে আমাদের এই 540 মিটার যেতে কুকুরকে লাফ দেওয়া লাগবে 540 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু 180টা। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা এখানে প্রথমে প্রবলেমটাকে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমরা যে টাইপের কোশ্চেনে সলভ করি সেটাতে সেই ফ্রেমে আগে নিয়ে আসছি, নিয়ে এসে দেন হচ্ছে আমরা এটা সলভ করছি। তো আশা করি বোঝা গেছে। মাইশা আপু, এটা আসলে এটা পারপাসফুলি আজকে হচ্ছে নিয়ে আসছি। প্রথমে তো সহজ অঙ্কগুলো দেখালাম, মাঝে কিছু কঠিন দেখাবো, তারপর আবার মিডিয়াম দেখাবো, এবং এটা যাতে রেকর্ডিংটা দেখে আপনারা একদম সুন্দর করে বুঝতে পারেন এই কারণে আসলে স্লাইডগুলো নিয়ে আসছে। এগুলো আসলে অ্যাভয়েড করার কোনো উপায় নাই, কারণ এগুলো আমাদের অলরেডি বিসিএস এ আসছে এবং এটা আমাদের পারতে হবে। তো আশা করি আপনাদের এগুলো হচ্ছে আমি যতটুকু সহজ করে বোঝানো সম্ভব আমি বুঝিয়ে দিয়েছি, এবং রেকর্ডিংটা আপনাদের প্রোভাইড করা হবে। যে পোর্শনটুকু কঠিন লাগবে ওই পোর্শনটুকু আরেকবার কাইন্ডলি দেখে নেবে। তো আমরা আশা করি এবার পরের অংশটুকুতে যাই। তো দেখেন আমরা এইভাবে দূরত্ব এবং গতিবেগের প্রথমে একটা সহজ অঙ্ক করছি, দেন হচ্ছে আমাদের একটা কঠিন অঙ্ক ছিল, এটা আমাদের 47তম বিসিএস এ আসলে ম্যাথ কোশ্চেনটা অনেক কঠিন আসছিল। তো এই কারণে আমরা আজকে টার্গেটটা রাখছি যে আমাদের এই টপিকে অ্যাটলিস্ট 47 এবং 50-এ যে প্রবলেমগুলো আসছে সেগুলো সলভ করে দেয়া, এবং এর সাথে সাথে আপনাদের বেসিকটা বোঝানোর জন্য বেশ কিছু সহজ কোশ্চেন রাখা। তো আমাদের এই আজকে স্লাইডে সহজ কঠিন সবগুলোই থাকবে। ওকে, তাহলে এবার হচ্ছে আমরা পরের টাইপে চলে যাই। তো অনেক কঠিন একটা অঙ্ক করলাম, তো এবার হচ্ছে একটু সহজ অঙ্ক করি। তো এবার আসে হচ্ছে কাজ এবং সময়। আমাদের হচ্ছে এইরকম হচ্ছে খুব কোশ্চেন টোশ্চেন থাকে যে আমাদের ক এবং খ 3-4 জন থাকে, তারা কয়েকদিন কাজ করে, আবার কয়েকজন কয়েকদিন কাজ করে, তারপরে একজন হচ্ছে একটা কাজ অসমাপ্ত রেখে চলে যায়, তারপর বাকি কাজ হচ্ছে খ আরেকটা পার্সন কয়েকদিনে সম্পন্ন করে, এই টাইপের একটা প্রবলেম থাকে। তো এই ক্ষেত্রে আমাদের শর্টকাট গুলা যেগুলা, সেটা যদি আমাদের প্রিলিতে যদি আসে সেক্ষেত্রে হচ্ছে আমাদের এম ডি এইচ রুল হচ্ছে আমরা ফলো করি। তো এটা হচ্ছে পরবর্তীতে আমাদের আরেকটা স্লাইডে সহজে আসবে, সেটাতে সেখানে এক্সপ্লেন করব। আর আমাদের টোটাল কাজ যেটা, সেটা টোটাল সময় যেটা লাগে সেটা ফর্মুলাটা হচ্ছে এটা 1/t ইজ ইকুয়ালস টু 1/t1 প্লাস 1/t2। এখানে t1 হচ্ছে ধরেন এই অঙ্কটার জন্য যে ক একাই কতদিনে মানে কাজটা করতে পারে, খ একাই কতদিনে কাজটা করতে পারে, আর টি টোটাল হচ্ছে আমাদের ক এবং খ একসাথে যদি কাজটা করে তাহলে হচ্ছে আমাদের টোটাল কতদিন লাগে। তো এটা শর্টকাট ফর্মুলা হচ্ছে এটা। আর এটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট পরিমাণে কাজ থাকে, সেই কাজটা হচ্ছে এত এত ডেতে শেষ করতে হয়, কত দিনে শেষ করতে হবে সেটা হচ্ছে আমাদের দিন। এই জন্য কতজন মানুষ লাগবে সেটা হচ্ছে আমাদের এম, আর দৈনিক প্রত্যেকটা মানুষ কত কত ঘন্টা করে কাজ করবে সেটা হচ্ছে আমাদের এইচ। এর ফলে আমাদের টোটাল কত অংশ কাজ শেষ হবে সেটা হচ্ছে আমাদের ডাব্লিউ। এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা এটা সলভ করি, আমরা পরবর্তীতে এই অংশটুকু দেখব।
তো আগে আমরা নিচের অংশটুকু, এই অংশটুকু দিয়ে আমাদের একটা রিটেন ম্যাথ আসছে, সেটা হচ্ছে আমরা দেখে নিব। তো এখানে বলা আছে যে ক একটা কাজ 14 দিনে শেষ করে এবং খ একাই সেটা 28 দিনে করতে পারে। তো তারা কয়েকদিন, আমরা ধরলাম এক্স দিন তারা হচ্ছে একসাথে কাজ করছে, এরপরে ক কাজটা অসমাপ্ত রেখে চলে গেছে, আর খ বাকি কাজটা 7 দিনে শেষ করছে। তাহলে সম্পূর্ণ কাজটা আমরা কত দিনে করব? তো এখানে আমরা আসি যে তাহলে আমাদের এখানে আসতেছে, একটু দাঁড়ান, তাহলে আমাদের ক কি করতে পারে, 28 দিনে করতে পারে, 28 দিনে করতে পারে কাজের হচ্ছে এক অংশ। তাহলে আমাদের ক একদিনে করতে পারবে কাজের 1/28 অংশ। একইভাবে আমরা যদি দেখি খ, খ হচ্ছে আমাদের, দুঃখিত এখানে একটু ভুল করেছি, তো পুরোটাই মুছে দিই, ক আর খ একটু উলটপালট হয়ে গিয়েছে। আচ্ছা আমি আবার করতেছি। এখানে ক হচ্ছে 14 দিনে বলা আছে, তো ক 14 দিনে করে কাজের এক অংশ। ক তাহলে একদিনে করবে কাজের 1/14 অংশ। একইভাবে খ 28 দিনে করবে কাজের এক অংশ, আর ক একদিনে করে কাজের 1/28 অংশ। তাহলে আমাদের ক এবং প্লাস খ দুইজনে যদি একসাথে কাজ করে, তাহলে ক খ একদিনে করবে হচ্ছে কাজের 1/14 যোগ 1/28 অংশ। তো আমরা পরের স্লাইডে যাই। তাহলে আমাদের ক প্লাস খ একসাথে কাজ করতেছে হচ্ছে 1/14 প্লাস 1/28, তাহলে 28, 2 প্লাস 1 ইজ ইকুয়ালস টু আমাদের আসতেছে হচ্ছে 3/28। তাহলে আশা করি এই অংশটুকু বোঝা গেছে যে তারা দুইজনে একসাথে হচ্ছে করতে পারতেছে হচ্ছে 3/28 অংশ। এখন এখানে প্রশ্নে বলা আছে যে কয়েকদিন পর ক হচ্ছে কাজটা অসমাপ্ত রেখে চলে গেছে, তো আমরা ধরে নেই এক্স দিন পর্যন্ত তারা একসাথে কাজ করছে। তাহলে এক্স দিন পর্যন্ত যদি এটা তারা যদি একদিনে করে, তাহলে তারা এক্স দিনে করবে কত অংশ, এক্স দিনে করবে হচ্ছে 3x ডিভাইডেড বাই 28 অংশ, 3x ডিভাইডেড বাই 28 অংশ। এখন বলা আছে বাকি কাজ খ কত দিনে, 7 দিনে সম্পন্ন করে। তাহলে আমাদের বাকি কাজ থাকলো কতটুকু, বাকি কাজ থাকলো হচ্ছে 1 বিয়োগ 3x ডিভাইডেড বাই 28 অংশ। তো এখানে আমরা আরেকটু কাজ করে নেই যে খ তাহলে আমাদের এখানে কাজ করে কতটুকু, 7 দিনে, 7 দিনে কাজ করবে হচ্ছে 7/28 অংশ, তাহলে 1/4। তাহলে আমাদের খ এর জন্য মানে বাকি কাজ যেটা, কত হতেছে বাকি কাজ করলো হচ্ছে 7 দিনে, সে তো হচ্ছে 3/4 অংশ করলো, তাহলে আমাদের সরি 1/4 অংশ করলো, 1/4 অংশ করলো, তাহলে বাকি থাকে হচ্ছে কতটুকু, বাকি থাকে হচ্ছে 1 বিয়োগ 1/4 সমান 3/4 অংশ। তাহলে খ একা হচ্ছে করছে হচ্ছে 3/4 অংশ, আর ক আর খ মিলে করছে হচ্ছে 3/4 অংশ। তাহলে আমাদের আসলে এই যে এই অংশটুকু, এই অংশটুকু কি, এই অংশটুকু সমান না? আমি আরেকবার একটু দেখাই। খ একা কাজ করছে হচ্ছে 7 দিন, 7 দিনে করছে হচ্ছে আমাদের
1/4 অংশ, বাকি থাকে হচ্ছে আমাদের 3/4 অংশ। এই বাকি অংশটুকু কি ক আর খ একসাথে করছে, সেটা কত দিনে, সেটা হচ্ছে আমাদের এক্স দিনে, এবং তাহলে সেই অংশটুকু কত 3x/28। তাহলে আমরা যদি দুইটা জিনিসই মিলাই তাহলে আমাদের এখানে ইকুয়েশন আসতেছে 3x/28 ইজ ইকুয়ালস টু 3/4। 3/4, তাহলে এখান থেকে আমাদের এক্স ইকুয়ালস টু আসতেছে 3/4 ইন্টু 28/3। তাহলে আমাদের 4 × 7 = 28। তাহলে ক এবং খ, ক এবং খ আমাদের একসাথে করছে হচ্ছে কত দিন, 7 দিন কাজ করছে, এবং খ একা কাজ করছে হচ্ছে 7 দিন। তাহলে আমাদের কোশ্চেনটা কি বলছে, সম্পূর্ণ কাজ কত দিনে সম্পূর্ণ হয়েছিল। তাহলে টোটাল কাজ হচ্ছে আমাদের ক ও খ একসাথে 7 দিন করছে, খ একাই 7 দিন করছে, তাহলে টোটাল কাজ আমাদের লাগছে হচ্ছে 7 + 7 14 দিন। আশা করি বোঝা গেছে। আমি আরেকবার একটু সামারাইজ করে দিই। তাহলে ক আমাদের একাই সে 14 দিনে কাজ করতে পারে এক অংশ, একদিনে করে হচ্ছে 1/14 অংশ। খ 28 দিনে করে হচ্ছে এক অংশ, সে একদিনে করে 1/28 অংশ। সে যে এই যে একা 7 দিন কাজ করছে, সেই 7 দিনে করছে হচ্ছে 7/28 অংশ। এখন ক আর খ একদিনে কাজ করে হচ্ছে 1/4 অংশ। এখন খ একা, খ একা কাজ করছে হচ্ছে আমাদের 1/4 অংশ, আর ক আর খ মিলে একসাথে করছে হচ্ছে 3/4 অংশ। আবার একইভাবে আমরা দেখলাম ক আর খ একসাথে করে হচ্ছে 3/28 অংশ একদিনে, এবং এক্স দিন ধরে তারা একসাথে কাজ করছে, তাহলে এক্স দিনে করছে হচ্ছে যে বাকি অংশটুকু করছে সেটা হচ্ছে 3x/28 অংশ। তাহলে এই দুটা জিনিস সেম হয়ে গেল। তাহলে আমরা হচ্ছে ইকুয়েশন ফর্ম করলাম, এই ইকুয়েশন সলভ করে আমরা দেখলাম এক্স এর ভ্যালু হচ্ছে কত 7। তাহলে ক আর খ একসাথে কাজ করছে হচ্ছে 7 দিন, খ একা কাজ করছে হচ্ছে 7 দিন, তাহলে টোটাল কাজ হয়েছে হচ্ছে আমাদের 14 দিন। আশা করি অঙ্কটা বোঝা গেছে। তো আমরা এবার হচ্ছে আরেকটা অঙ্কে যাই। তো কাজ ও সময়ের এটা হচ্ছে আমাদের মোটামুটি মিডিয়াম ডিফিকাল্টির একটা অঙ্ক। এবার হচ্ছে আমরা একটু হার্ড লেভেলে যাই। তো প্রশ্নটা একটু ভালো করে বুঝি। এখানে বলা আছে যে কয়জন শ্রমিক আছে, আমাদের 3 জন শ্রমিক আছে। 3 জন শ্রমিক একসাথে কাজ করে একটা কাজ 12 দিনে করতে পারে। তো আমি ধরি 3 জন শ্রমিক আছে, ক, খ আর গ, তারা 12 দিনে হচ্ছে একটা কাজের পুরা এক অংশ করে, তাহলে একদিনে তারা করবে 1/12 অংশ। তো এখানে বলছে যে শ্রমিকদের মধ্যে 2 জন আছে, তারা কি করে প্রত্যেকে তৃতীয় শ্রমিকের চেয়ে দ্বিগুণ দ্রুততায় কাজ শেষ করে। তা আমরা ধরি ক আর খ এর পাওয়ার হচ্ছে অনেক বেশি, মানে ঘাট্টা কোট্টা, গ হচ্ছে একটু দুর্বল, সে আস্তে আস্তে কাজ করে। তো ধরলাম ধরেন টোটাল তো হচ্ছে ধরেন একটা কাজ এরা একসাথে 12 দিনে শেষ করে, তো গ হচ্ছে যেই সময় কাজ শেষ করবে, ক ও খ তারও অর্ধেক সময় কাজটা শেষ করতে পারে, অনেক বেশি দ্বিগুণ স্পিডে কাজটা শেষ করতে পারে। তাহলে আমার এই যে দ্রুততর যে শ্রমিক মানে ক ও খ একাকি কতদিনে কাজ শেষ করতে পারে। তাহলে আমরা ধরে নিই যে দ্রুততর বা মানে ক আর খ এরা হচ্ছে কি করে এক্স দিনে কাজ শেষ করে, এটা হচ্ছে আমার বের করতে হবে। তো তৃতীয় শ্রমিকটা যেহেতু আমাদের স্লো, সে মানে বাকিরা ক আর খ ওদের চেয়ে দ্বিগুণ স্পিডে কাজ করে, তার মানে গ বাকিদের তুলনায় অর্ধেক স্পিডে কাজ করে, তাহলে গ এর আমার স্পিড কমে গেলে দিন বেশি লাগবে। তো ও যদি অর্ধেক স্পিডে কাজ করে, সে পুরা কাজটা করবে যে 2x দিনে। তাহলে আমাদের ক পুরা কাজটা একাই শেষ করবে হচ্ছে 1/x দিনে, খ পুরা একাই কাজটা শেষ করবে হচ্ছে আরেকবার 1/x দিনে, গ মানে একদিনে করবে হচ্ছে 1/2s অংশ। আবারও বলি, ক এক্স দিনে কাজটা শেষ করে, তাহলে ক একদিনে করে হচ্ছে 1/x অংশ। খ আবার এক্স দিনে পুরা কাজটা শেষ করে, তাহলে খ করবে হচ্ছে একদিনে করবে হচ্ছে 1/x অংশ। আর গ 2x দিনে কাজটা শেষ করে, তাহলে হচ্ছে গ একদিনে করে 1/2x অংশ। তাহলে ক খ গ, ক খ গ 3 জনে মিলে একসাথে করবে হচ্ছে, যখন ক খ আর গ একসাথে কাজ করবে, তাহলে তারা একদিনে করবে 1/x + 1/x
প্লাস 1/2x এই পরিমাণ অংশ তারা একদিনে করবে। তো এটা হচ্ছে আমরা যদি লসাগু করি তাহলে এখানে আমাদের 2x 2 2 1 তাহলে আমাদের এখানে আসতেছে হচ্ছে 4 আর একে 5 5/2x। তো ক খ এটা হচ্ছে কি একদিনে করে এত অংশ, তাহলে 12 দিনে কত অংশ কাজ করবে? 12 দিনের সাথে কত হয়ে যাবে? 12 গুণ হয়ে যাবে। তাহলে 12 গুণ হয়ে গেলে আমাদের এখানে হবে হচ্ছে 5/x গুণন 2 2 এটা 6 হয়ে যাবে, তাহলে 30/x। তাহলে ক খ গ 12 দিনে করে 30/x অংশ। এখানে তাহলে কি 30/x মানে ফুল অংশ, তাহলে আমাদের প্রশ্ন মতে 30/x অংশ সমান হচ্ছে আমাদের এক অংশ, তাহলে আমাদের x ইজ ইকুয়ালস টু 30 দিন। তাহলে আমি অঙ্কটা আরেকবার একটু সামারাইজ করি। এখানে 3জন শ্রমিক আছে ক খ আর গ, তারা টোটাল কাজটা 12 দিনে করে, 12 দিনে করে কাজের এক অংশ। তো ক আর খ দ্বিগুণ স্পিডে কাজ করে, তাহলে আমরা যদি ক আর খ প্রত্যেকের যদি x দিনে এক কাজ শেষ হয়, তাহলে গ অর্ধেক স্পিডে দ্বিগুণ টাইম লাগবে, তাহলে তার হচ্ছে 2x টাইম লাগলো। তাহলে ক যদি x দিনে এক অংশ করে, তাহলে একদিনে করবে 1/x অংশ, খ 1/x অংশ, গ 1/x অংশ, 1/2x অংশ। তাহলে তিনজনে মিলে একদিনে করবে হচ্ছে এই তিনটা যোগফল, সেটা আসছে হচ্ছে আমাদের 5/2x, এটা আসছে 5/2x। এরা যদি একদিনে করে 5/2x, তাহলে 12 দিনে করবে 5/2x ইন্টু 12, ক্যালকুলেশন করে আসে হচ্ছে 30/x। তো এখানে কি বলছে 30/x অংশ, এইটাই মানে কি আমাদের পুরো এক অংশ, পুরো কাজটা শেষ হয়। তাহলে 30/x সমান হচ্ছে আমাদের 1, তাহলে x এর ভ্যালু আমাদের হচ্ছে 30 দিন। তাহলে আমাদের একজন দ্রুততম শ্রমিক 30 দিনে অঙ্কটা কাজটা শেষ করতে পারবে। তো আশা করি অ্যান্সারটা বোঝা গেছে। ওকে, এবার হচ্ছে আমাদের একটু ডিফিকাল্ট কোশ্চেন আসে। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এবং এটা আমাদের 47-এ আসছে। তো আপনারা খুবই মন দিয়ে অঙ্কটা দেখবেন, আমি খুবই ডিটেলস অঙ্কটা করাবো। কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে আপনারা কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। আবারও বলতেছি অঙ্কটা একটু টাফ আসছে, আমি ধীরে ধীরে অঙ্কটা করাবো। তো কোয়েশ্চেনটা আমরা একটু পড়ি। এবং এখনো আছে আমাদের 3জন কাজ করতেছে, এ বি আর সি। তো এ একাই কাজটা করতে পারে 20 দিনে, বি একাই কাজটা করতে পারে 30 দিনে, সি একাই কাজটা করতে পারে হচ্ছে 60 দিনে। তো আগে যেটা ঝামেলা ছিল মানে সহজ ছিল যে এ বি সি প্রতিজনই প্রতিদিন কাজ করে, কিন্তু এইখানে এই লাইনটা একটু প্যাচ লাগাই দিছে যে প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে বি কাজ করে, মানে বি ফার্স্ট দিন কাজ করবে না, বি প্রথম বি প্রথম দিনও কাজ করবে না, দ্বিতীয় দিনও কাজ করবে না, সে কোন দিন কাজ করবে? তৃতীয় নম্বর দিনে কাজ করবে। সি কি করে? সি প্রথম দিনও কাজ করে না, দ্বিতীয় দিনও কাজ করে না, তৃতীয় দিনও কাজ করে না, সি হচ্ছে 4 নম্বর দিনে কাজ করে। আর এ যে আছে, এ হচ্ছে আমাদের এই বেচারা, সে প্রতিদিন কাজ করে, সে 1 2 3 4 সব প্রতিদিন কাজ করে। তাহলে এখন কোশ্চেনটা হচ্ছে পুরা কাজটা কতদিনে সম্পূর্ণ হবে। তাহলে আশা করি কোশ্চেনটা বুঝাইতে পারছি। আগের সাথে পার্থক্য হচ্ছে কি, আগে এ বি সি তিনজনই প্রতিদিন কাজ করতো, কিন্তু আজকে হচ্ছে আমাদের বি একটু হচ্ছে লাট সাহেব, সে 2 দিন কাজ করবে না, সে 3rd নম্বর দিনে কাজ করবে। সি আরো বড় লাট সাহেব, সে প্রথম 3 দিন কাজ করবে না, সে 4th দিনে কাজ করবে। এখন কোশ্চেনটা হচ্ছে আমাদের কতদিনে টোটাল কাজটা সম্পূর্ণ হবে। তো প্রথমে আমাদেরকে বের করে নিতে হবে যে এখানে কতদিন পর পর মানে আমাদের সাইকেলটা রিপিট হচ্ছে। তো এখানে আমাদের প্রতি একদিনে হচ্ছে এ কাজ করে, 3 নম্বর দিনে হচ্ছে বি কাজ করে, প্রতি 4 নম্বর দিনে হচ্ছে আমাদের সি কাজ করে। তাহলে তিনজনের এই 1 3 আর 4, এটা লসাগু কত? এটা লসাগু হচ্ছে আমাদের 12। তো আমরা যদি 12 দিনের একটা হিসাব করি, এর মধ্যে আমাদের এ বি সি তিনজনের কাজ চলে আসবে। তো 12 দিন টোটাল কাজের মধ্যে এ প্রতিদিন কাজ করে, তাহলে এ 12 দিন নিয়ে কাজ করবে। বি কি করে? প্রতি
3 দিনে একবার করে কাজ করে, তাহলে বি কাজ করে টোটাল 12/3 দিন, মানে হচ্ছে 4 দিন কাজ করে। এই টোটাল 12 দিনে বি মাত্র হচ্ছে কতদিন কাজ করবে? 4 দিন কাজ করবে। আর সি কতদিন কাজ করবে? সি প্রত্যেক 4 দিন পর পর একবার কাজ করে। সে চতুর্থ দিনে কাজ করবে একবার, অষ্টম দিনে কাজ করবে একবার, 12তম দিনে কাজ করবে একবার। সে মাত্র 3 দিন কাজ করবে। তাহলে টোটাল 12 দিনের সাইকেলে এ 12 দিন কাজ করবে, বি 4 দিন কাজ করবে, সি 3 দিন কাজ করবে। এখন আমরা আসি কাজের অংশ আকারে। তো এ 20 দিনে টোটাল করে হচ্ছে 1 অংশ, তাহলে সে একদিনে করে হচ্ছে 1/20 অংশ। সে কতদিন কাজ করছে? সে 12 দিনে কাজ করছে, তাহলে সে 12 দিনে করবে হচ্ছে আমাদের 12/20 অংশ কাজ। 12/20 অংশ। তাহলে এখানে আসে হচ্ছে আমাদের 3 4 12, 4 5 20, তাহলে হচ্ছে 3/5 অংশ। তো একইভাবে আমরা একটু পরের স্লাইডে যাই। তাহলে এখানে কি দেয়া আছে? বি 30 দিনে কাজটা শেষ করতে পারে, তাহলে সে বি টোটাল 30 দিনে করে, 30 দিনে করে কাজের 1 অংশ। তাহলে বি একদিনে করবে 1/30 অংশ। বি 12 দিনে কতদিন কাজ করছে? বি মাত্র 4 দিন কাজ করছে, তাহলে 4 দিনে সে করবে হচ্ছে 4/30 অংশ। তাহলে এখানে আমাদের আসবে 2 দিয়ে যদি ভাগ করে 2/15 অংশ। তাহলে 12 দিনের মধ্যে এই একাই করলো হচ্ছে 3/5 অংশ, বি করলো হচ্ছে 2/15 অংশ, আর সি করবে হচ্ছে, সি টোটাল 60 দিনে একটা অংশ কাজ করে। সি টোটাল 60 দিনে করে কাজের 1 অংশ, একদিনে করে কাজের 1/60 অংশ। আর সি কতদিন কাজ করছে? সি মাত্র 3 দিন কাজ করছে, তাহলে 3 দিনে সে করে 3/60, 1/20 অংশ। তাহলে আমরা 12 দিনের সাইকেলটা হিসাব করতেছিলাম, তাহলে আমাদের 12 দিনে টোটাল কাজ হলো কতদিন? টোটাল কাজ হলো কত অংশ? এ করছে আমার 3/5 অংশ, 3/5 অংশ। বি করছে হচ্ছে 2/15 অংশ, আর সি করছে হচ্ছে আমাদের 1/20 অংশ। তাহলে আমাদের 5, 15 আর 20 এর লসাগু হচ্ছে আমাদের 60, তাহলে 5 20 60, তাহলে 3 20 হচ্ছে আমাদের সরি 5 12 60, 3 12 হচ্ছে 36, 4 15 60, 4 2 8, 3 20 60, তাহলে 3, তাহলে যোগ করলে হবে হচ্ছে 36, 36 যোগ 8 যোগ 3, তাহলে এটা আসছে আমাদের 47/60। তাহলে 12 দিনে তারা করলো হচ্ছে 47/60 অংশ। তাহলে এখনো আমাদের কিন্তু ফুল কাজ শেষ হয় নাই, আমাদের একটা বড় অংশ শেষ হয়ে গেছে, বাট এখনো আমাদের কি বাকি আছে? বাকি আছে। তাহলে বাকি আছে কত? 1/47/60, তাহলে আসে হচ্ছে 60 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে আমাদের 60 মাইনাস 47, তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের 13/60। এই অংশ কাজ আমাদের এখন বাকি আছে। তাহলে 12 দিন পর্যন্ত আমাদের হইল 47/60 অংশ, 12 দিন পরে আমাদের বাকি আছে 13/60 অংশ। এখন আমাদের 13তম দিনে আমাদের এই শুধু এ কাজ করবে 1/20 অংশ নতুন। 14তম দিনেও শুধু এ কাজ করবে, আবার 1/20 অংশ করলো। 15তম দিনে যেহেতু এটা আবার তৃতীয় দিনে চলে আসছে, তাহলে এইখানে এও কাজ করবে, বিও কাজ করবে। তাহলে এ আর বি মিলে হবে হচ্ছে এ কাজ করবে 1/20 অংশ, আর বি কাজ করে হচ্ছে একদিনে, কোথায় করলাম, বি একদিনে করে হচ্ছে 1/30 অংশ। তাহলে আমাদের
1/30 অংশ। তাহলে এই 13, 14 আর 15 এই 3 দিন মিলে আমাদের টোটাল কাজ হইল আবার 3/20 প্লাস 1/30। 3/20 প্লাস 1/30 এটা সমান আবার লসাগু নেই 60। তাহলে আমাদের 3×60, 3 3 9, 3 2 60, 30 2 60, তাহলে এখানে হবে 2, তাহলে 11/60। আমাদের কাজ বাকি ছিল 13/60 অংশ, কিন্তু আমাদের 15তম দিনেও কাজ শেষ হয় নাই, আমাদের 11/60 অংশ হয়েছে। এখনো আমাদের বাকি আছে, আবারও বাকি আছে কতটুকু, 13/60 মাইনাস 11/60 ইজ ইকুয়ালস টু 60/2। আমাদের এখনো 1/30 অংশ বাকি আছে। ওকে, বাকি থাকলো। এখন আমরা দেখব যে তাহলে 13তম দিনে এ একা কাজ করলো, 14তম দিনে এ একা কাজ করলো, বি আর এ মিলে 15তম দিনে কাজ করলো। 16তম দিনে কি হবে, 16তম দিনে এ আর সি একসাথে কাজ করবে। এই দেখেন, এই যে একটা সাইকেলের একদিন, 2 দিন, তৃতীয় দিনে হচ্ছে বি কাজ করে, আর সি কাজ করে কি, সি প্রথম দিনও কাজ করে না, দ্বিতীয় দিনও কাজ করে না, তৃতীয় দিনে কাজ করে, সে চতুর্থতম দিনে কাজ করে। তাহলে আমাদের এই নতুন যে সাইকেলটা 12 দিনের পরে যে নতুন সাইকেলের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিনে সি কাজ করলো না, চতুর্থ দিনে সি আবার কাজ করলো, তাহলে 16তম দিনে এ আর সি মিলে কাজ করে হচ্ছে কতটুকু, এ করে হচ্ছে 1/20 আর সি সি করে হচ্ছে আমাদের একদিনে করে হচ্ছে 1/60। 1/60, তাহলে আমাদের দুটো যোগ করলে আসে 60, এখানে 3 আর এখানে 1, তাহলে 1/15 অংশ। তাহলে আমি একটু এই জায়গাটা একটু মুছে এখানে আবার হচ্ছে আবার লেফট একটু করি। আচ্ছা, মুছলে পুরাটাই তো চলে যাবে, তাহলে এই জায়গাটা একটু ফাঁকা আছে, এই জায়গাটা করে দিই। তাহলে আমাদের 16তম দিনে বাকি আছে হচ্ছে 1/30 অংশ, কিন্তু ওরা পুরা দিন যদি কাজ করে তাহলে হচ্ছে আমাদের 1/15 অংশ কাজ করে। তাহলে আমাদের 1/15 অংশ কাজ করে হচ্ছে কি একদিনে, 1/30 অংশ কাজ করবে হচ্ছে, এক অংশ কাজ করে হচ্ছে আমাদের 15 দিনে, আর 1/30 অংশ কাজ করবে 15/30 দিনে। তার মানে আমাদের পুরা দিনটা কাজ করা লাগবে না, আমার অর্ধেক দিন কাজ করলেই হবে। তাহলে এ বি পর্যন্ত কাজ করছে হচ্ছে আমাদের 15তম দিন পর্যন্ত, আর এ আর সি 16তম দিন পুরাটা কাজ করবে না, তারা করবে 16তম দিনে অর্ধেক কাজ পর্যন্ত। তাহলে পুরা কাজটা করতে আমার টাইম লাগবে, যে পুরা কাজে কতটুকু টাইম লাগবে, 15তম দিন আর পরের দিনের অর্ধেক পর্যন্ত। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 15.5 দিন কাজ করতে লাগবে। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমি পুরো অংশটাকে আরেকবার একটু সামারি করে দিই। তাহলে আমাদের এ হচ্ছে প্রতিদিন কাজ করে, বি হচ্ছে প্রতি 3 নম্বর দিনে কাজ করে, সি হচ্ছে প্রতি 4 নম্বর দিনে একবার করে কাজ করে। তাহলে এদের 1, 3 আর 4 এর লসাগু হচ্ছে 12 দিন। তাহলে 12 দিনে আমার একটা ফুল সাইকেল শেষ হবে। তো এই ফুল সাইকেলে এ 12 দিনে কাজ করবে, বি 4 দিন কাজ করে, সি মাত্র 3 দিনে কাজ করে। তো এ 20 দিনে একটা কাজ পুরোটাই সম্পূর্ণ করতে পারে। তো এ যদি যেহেতু 12 দিন কাজ করলো, তাহলে সে 12তম দিন, 12 দিন পর্যন্ত টোটাল 3/5 অংশ কাজ করলো। একইভাবে টোটাল 12 দিন কাজ করে বি হচ্ছে 2/15 কাজ শেষ করলো, আর সি টোটাল 12 দিনে কাজ করে, মানে 12 দিনের মধ্যে সে মাত্র 3 দিন কাজ করবে, করে সে হচ্ছে 1/20 অংশ কাজ শেষ করলো। তাহলে 12 দিনে আমার টোটাল কাজ হবে হচ্ছে 47/60 অংশ। তাহলে 12তম দিনের পরে আমার বাকি থাকলো হচ্ছে 13/60 অংশ। তো 13তম দিনে শুধু এ একাই কাজ করবে, 14তম দিনও বি এই একাই কাজ করবে, 15তম দিনে বি হচ্ছে হেল্প করবে। তাহলে এই 13, 14, 15 এই 3 দিনের টোটাল কাজ হবে হচ্ছে এই যে 1/20 যোগ 1/20 যোগ 1/20 যোগ 1/30। তো এটা একবারই লিখছি 3/20 প্লাস 1/30। এই যে এই তিনটার যোগফল হচ্ছে আমাদের 3/20, আর বি এর জন্য হচ্ছে 1/30। তাহলে আমাদের 15তম দিন পর্যন্ত, আমাদের 15তম দিনে এইখানে আমরা কাজ করছি হচ্ছে 11/60 অংশ।
কিন্তু আমার বাকি ছিল 13/60 অংশ, তাহলে এখনো আমার বাকি আছে কত 1/30 অংশ, তার মানে আমার 16তম দিনে কাজ করতে যাইতে লাগবে। তো 16তম দিনে সি আবার হচ্ছে হেল্প করে, তো সি হেল্প করলে দেখা যায় যে 16তম দিনে তারা 1/15 অংশ কাজ শেষ করতে পারে, কিন্তু কাজ আছে তারও কম। তো আমাদের এই বাকি অংশটুকু কাজ করতে তার মাত্র আর অর্ধেক দিন কাজ লাগলো, তাহলে আমাদের টোটাল টাইম লাগলো হচ্ছে 15 দিন, আর 16তম দিনে অর্ধেক, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 15.5 দিন। তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তো আমাদের 47-এর সবচেয়ে কঠিন অঙ্কগুলোর মধ্যে আরো অনেক কঠিনগুলো আছে। ঐকিক নিয়মের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে এই দুটাই ছিল, একটা হচ্ছে খরগোশ কুকুরের অঙ্ক, আর এটা হচ্ছে কাজের অঙ্ক। আশা করি আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করছি আপনাদের বোঝানোর, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো আচ্ছা, এটা একটু ভুল লিখছি, এটা 47-এ আসে না, এটা 50-এ আসছে। তো এতক্ষণ কঠিন কঠিন অঙ্ক করা হয়তো আমরা একটু ভয়টা পেয়ে গেছি, এবার আমরা একটু সহজ অঙ্কে যাবো। তো আমাদের এইবারের অঙ্কটা বেশ সহজ, এটা হচ্ছে আমাদের শতকরার অঙ্ক, এটা আমাদের 50তমতে আসছে। ও না না, দুঃখিত, এটা 47-এই আসছে, এটা 47তমতে আসছে। 50-এ একটা বৃত্তের অঙ্ক আসছিল, তো দুটোই সহজ আছে, আমি 47 অঙ্কটা দিয়েই করি। তো এখানে বলা আছে যে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার আর প্রস্থ হচ্ছে 25 মিটার। দৈর্ঘ্য যদি 15% বৃদ্ধি পায় আর প্রস্থ যদি 15% হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি বা হ্রাস পাবে কত? তো আমরা প্রথমে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে ক্ষেত্রফল ইজ ইকুয়ালস টু আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো আমাদের পূর্বের ক্ষেত্রফল, তাহলে আমাদের পূর্বের ক্ষেত্রফল কত? পূর্বের ক্ষেত্রফল হচ্ছে 36 গুণন 25, তাহলে কত হয়? 36 গুণন 25 সমান হচ্ছে আমাদের 900 বর্গমিটার। এখন দৈর্ঘ্য হচ্ছে 15% বৃদ্ধি পাইছে, তাহলে আমাদের নতুন দৈর্ঘ্য কত? নতুন দৈর্ঘ্য হচ্ছে আমাদের আগে ছিল হচ্ছে 36, 15% বৃদ্ধি পাইছে, তাহলে 1 প্লাস 15 ডিভাইডেড বাই 100। তা আপনাদের এই জিনিসটা একটু বলি, কোনো কিছু যদি আমাদের 8% বৃদ্ধি পায়, তো বৃদ্ধি পেয়ে এই জিনিসটা হবে পূর্বের দৈর্ঘ্য গুণন 1 প্লাস আর পার্সেন্টের জন্য হচ্ছে 100। আর এটা যদি আমাদের হ্রাস পাইতো, তাহলে পূর্বের দৈর্ঘ্য বা প্রস্থ 1 বিয়োগ আর ডিভাইডেড বাই 100 পার্সেন্টেজের জন্য এটা হচ্ছে 100। তাহলে আমাদের নতুন দৈর্ঘ্য হচ্ছে 36 গুণন 115 ডিভাইডেড বাই 100, তাহলে এখানে আসে হচ্ছে আমাদের 36 গুণন 115 ভাগ 100, তাহলে এখানে আসে হচ্ছে আমাদের 41.4 মিটার। তো যেহেতু এটা বৃদ্ধি পাইছে, তাহলে নতুন দৈর্ঘ্য এটা হলো। এখন নতুন প্রস্থ সেটা কি পাইছে? হ্রাস পাইছে। আমি আবারও বলছি, হ্রাস পেলে আমরা কি করব? আদি প্রস্থ এখানে আমরা কি মাইনাস দিয়ে রেটটা দিয়ে দিব, তাহলে আদি প্রস্থ ছিল হচ্ছে আমাদের কত 25, হ্রাস পাইছে কত পার্সেন্ট? হ্রাস পাইছে আবার 15% হ্রাস পাইছে, তাহলে আমাদের এখানে আসবে 25 গুণন 100 বিয়োগ 15 ডিভাইডেড বাই 100, তাহলে 25 গুণন 85/100, তাহলে এখানে আসলো 25 গুণন 85/100, তাহলে এখানে আমাদের আসলো হচ্ছে 21.25 মিটার। আচ্ছা, তাহলে আমাদের এই স্লাইডে শেষ করতে হবে। তাহলে আমাদের নতুন ক্ষেত্রফল সমান কি? নতুন দৈর্ঘ্য গুণন নতুন প্রস্থ 25, তাহলে এখানে আসে হচ্ছে আমাদের 41
22.4 গুণন 21.25, তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে 879.75। তো আমরা দেখতেই পারতেছি আগে ছিল 900, এখন হয়েছে 879, তাহলে কমলো না বাড়লো? তাহলে অবশ্যই এখানে কি হলো, হ্রাস পেলো। তাহলে এখন আমাদের যদি শতকরা আকারে বলি তাহলে আমাদের হ্রাস, যেহেতু হ্রাস পাইছে তাহলে আমাদের আদি মাইনাস বর্তমান ডিভাইডেড বাই আদি। আর যদি এখানে আমাদের বৃদ্ধি পাইতো তাহলে আমরা হচ্ছে ইকুয়েশনটা হইতো, সূত্রটা হইতো বর্তমান বিয়োগ আদি ডিভাইডেড বাই আদি। তো যেহেতু আমাদের হ্রাস পেয়েছে তাহলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে আমাদের আগে ছিল 900, বর্তমানে হচ্ছে আমাদের 879.75 ডিভাইডেড বাই হচ্ছে 900 গুণন হচ্ছে আমাদের 100%। তো এই ক্যালকুলেশনটা এখানে আরেকবার দেখাই। তাহলে 900 বিয়োগ 879.75 ডিভাইডেড বাই 900 গুণন 100। তো এটা করলে আমাদের আসবে 900 বিয়োগ 879.25, আচ্ছা দুঃখিত 75, তাহলে এটা আসে হচ্ছে 20.25। এখন এটা হচ্ছে ভাগ করব হচ্ছে কত দিয়ে, 900 দিয়ে, আর গুণ করব 100 দিয়ে। তাহলে আমাদের আসলে হচ্ছে 2.25, তাহলে এটা আসে হচ্ছে 2.25% হ্রাস পেয়েছে। তো খুব সহজ একটা অঙ্ক, আশা করি বুঝা গেছে। তো আমরা আগে পূর্বে ক্ষেত্রফল বের করলাম, নতুন দৈর্ঘ্য প্রস্থ বের করলাম, নতুন ক্ষেত্রফল বের করলাম, এখন পার্সেন্টেজ হ্রাস বলছে, তাহলে হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা হলো আগের ক্ষেত্রফল বিয়োগ নতুন ক্ষেত্রফল ডিভাইডেড বাই আগের ক্ষেত্রফল গুণন 100। এখন এটা ক্যালকুলেশন করে আমাদের 2.25 আসছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝা গেছে। এবার আরেকটা সহজ অঙ্ক দেখি, আমাদের 41 BCS এটা আসছে যে আমাদের একটা ভোটার কেন্দ্রে উপস্থিত ভোটারের 45% ভোট পেয়ে একজন প্রার্থী বিজয়ী হয়েছে। তাহলে সে যদি 55% হয় তাহলে টোটাল হচ্ছে আমাদের 100%, সে 55% পাইছে, তাহলে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সে কতটুকু পাইছে, বাকি ভোট সে পাইছে। তাহলে 100 মাইনাস 55 ইকুয়ালস টু 45। তাহলে যে এমপি হয়েছে সে পাইছে হচ্ছে 55% ভোট, যে তার প্রতিদ্বন্দ্বী জিততে পারেনি সে পাইছে হচ্ছে 45% ভোট। তাহলে এই দুজনের পার্থক্য কত, 10% ভোট। তাহলে কি বলছে যে তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষায় যে 10% ভোট বেশি পাইছে, এই 10% ভোটের সংখ্যা হচ্ছে কত, 11,000। তাহলে আমাদের 10% মানে যদি আমাদের 11,000 হয় তাহলে আমাদের 1% সমান হবে হচ্ছে 11,000 ডিভাইডেড বাই 10, 100% সমান হবে হচ্ছে 11,000 গুণন 100 ডিভাইডেড বাই 10। তাহলে 10 দিয়ে এটা গেল, তাহলে টোটাল আমাদের 1,10,000 এই যে এতজন হচ্ছে আমাদের উপস্থিত। তো রিটেনে যে সবসময় কঠিন অঙ্ক আসবে এটা নট নেসেসারি, আমাদের এরকম কঠিন এবং সহজ মিক্স করে আসবে। এবং আপনাদের প্রথমে প্রশ্ন পড়ে আগে দেখবেন যে কোয়েশ্চেনটা কিরকম আসছে। যদি দেখেন মোটামুটি 50-এর মতো সবই সহজ আসছে বা মোটামুটি মডারেট লেভেলে আসছে তাহলে আপনি সিরিয়ালি করতে পারেন। আর যদি দেখেন 47-এর মতো অনেক কঠিন চলে আসছে, আপনি প্রথমে আইডেন্টিফাই করবেন যে কোন কোন অঙ্ক সহজ আসছে, সেই অঙ্কগুলো আগে করবেন। যেমন এখানে এইটা আশা করি সবাই পারছে, তো এই অঙ্কটা আগে করে তারপরে সময়টা বাঁচায় যেগুলো হচ্ছে আমাদের এরকম কঠিন অঙ্ক আসছে সেগুলোতে হচ্ছে ইনভেস্ট করে দেন অঙ্কগুলো শেষ করবেন। তো টাইম ম্যানেজমেন্ট এটা পরীক্ষার হলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আশা করি আমরা আপনাদের এরকম সহজ কঠিন সব মিলায়ে পরীক্ষা দিব যাতে আপনাদের টাইম ম্যানেজমেন্টের গ্যাপটা হয়ে যায়। তো আমাদের মোটামুটি আমরা প্রথমে দেখছিলাম যে আমাদের রিটেনে আসলে কোন কোন টাইপের অঙ্ক বেশি আসে সেগুলো হচ্ছে আমরা করে ফেলছি। আমাদের এই গতিবেগ থেকে আসছে, এগুলো আমরা দুইটাই সলভ করছি, কাজ সময় থেকে আমরা করছি, এবং আমাদের
শতকরা রিলেটেড দুটা প্রবলেম আসছে, যেটা তো সহজ এবং কঠিন মিলায়, সেগুলো হচ্ছে আমরা সলভ করছি। 47 আসছে, 41 আসছে। এবার আমরা হচ্ছে নল ও চৌবাচ্চা এবং নদী ও নৌকা করব। এগুলো আমাদের মোটামুটি প্রিলির জন্য ইম্পর্টেন্ট, রিটেনে খুব বেশি আসে না এবং এগুলো বেশ সহজ। এটা অনেকটা আমাদের ওই যে কাজের অঙ্কের সাথে মিল আছে। তো আমাদের কি বলছে, আমাদের দুইটা নল আছে, একটা নল দিয়ে 20 মিনিটে পূর্ণ হয়। তাহলে 20 মিনিটে পূর্ণ হয় হচ্ছে আমাদের এক অংশ। এটা হচ্ছে আমাদের এই নলে কি হচ্ছে, এই যে এটা নল, এই নল দিয়ে হচ্ছে আমাদের ঢুকতেছে হচ্ছে এটা দিয়ে। তো 1 মিনিটে ঢুকতেছে হচ্ছে আমাদের 1 মিনিটে ঢুকতেছে 1/20 অংশ। তো 1 মিনিটে 1/20 অংশ ঢুকলো। দ্বিতীয় একটা নল আছে, সেটা দিয়ে হচ্ছে কি হয়, পানি পড়ে যায়, পানি পড়ে যাইতেছে। তো সে 30 মিনিটে সে খালি করে। তাহলে সে 30 মিনিটে সে খালি করে এক অংশ। তাহলে 1 মিনিটে সে খালি করে 1/30 অংশ। তাহলে আমাদের দুইটাই যখন অন থাকবে, তাহলে এদিক দিয়ে ঢুকবে হচ্ছে 1/20 অংশ ঢুকলো, আর 1/30 অংশ বের হইলো। ঢুকলো 1/20 অংশ, বের হলো 1/30 অংশ। তাহলে দুইটাই যখন একসাথে থাকবে, তাহলে পূর্ণ হবে কতটুকু, 1/20 অংশ পূর্ণ হইলো, সেখান থেকে 1/30 অংশ খালি হইলো। তাহলে 1 মিনিটে এতটুকু হচ্ছে পানি আমার এই ট্যাঙ্কের মধ্যে জমা হলো। তাহলে আমাদের 1 মিনিটে জমা হলো 1/20 বিয়োগ কেন, কারণ এটা কি হচ্ছে, বের হচ্ছে। এ পূর্ণ করতেছে, খালি করতেছে, দুটো অপোজিট, এই কারণে বিয়োগ। যদি দুটোই পূর্ণ করতো তাহলে এখানে আমরা কি করতাম, যোগ করে দিতাম। তাহলে এটা আসবে হচ্ছে আমাদের 1/20 বিয়োগ 1/30, লসাগু হচ্ছে আমাদের 60, 3 বিয়োগ 2, 1/60। তাহলে আমাদের 1 মিনিটে, সরি, 1/60 অংশ পূর্ণ হয় হচ্ছে আমাদের 1 মিনিটে। তাহলে আমাদের এক অংশ পূর্ণ হয়, তাহলে এটা জাস্ট 1 দিয়ে ভাগ হবে, ভাগ হলে 60 উল্টে যাবে। তাহলে আমাদের টোটাল টাইম লাগবে হচ্ছে 60 মিনিট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা 24তম বিসিতে আসছে এবং এই টাইপের অঙ্ক প্রিলিতে খুবই আসে। তো এটাও সিমিলার একটা অঙ্ক, আগের বার হচ্ছে কি অংশ দিয়ে করা হয়েছে, এখানে হচ্ছে এবার একদম কতটুকু ফিট ধারণ ক্ষমতা সেটা দিয়ে করা হয়েছে। তো এখানে একদম সেম, যে আমার প্রতি মিনিটে কি হয়, 400 কিউবিক ফিট হারে পানি প্রবেশ করে, আর 300 হারে কি হয়, 400 হারে ঢুকে 300 হারে বেরোয়। ধরেন আপনাকে আমি 400 টাকা দিলাম, আপনি তার মধ্যে আরেকজন আপনার ফ্রেন্ড, সে তার থেকে 300 টাকা খরচ করে ফেললো, নিয়ে নিল, তাহলে আপনার কাছে জমা হলো কত, 100 টাকা। তাহলে আমাদের 1 মিনিটে 100 সিসি এটা জমা হয় আমাদের 1 মিনিটে। তাহলে 1 সিসি জমা হয় হচ্ছে 1/100, এই 3750 সিসি জমা হবে হচ্ছে 3750 ডিভাইডেড বাই 100। তাহলে 37.5 মিনিটে আমাদের এটা জমা হবে। তো এগুলো অনেক আগে রিটেনে আসতো, এখন এই টাইপের অঙ্ক আমাদের প্রিলিতে আসে। আশা করি এটা বোঝা গেছে। এবার নদী নৌকা তো খুবই ইম্পর্টেন্ট, নদী নৌকা তো আমরা করতে করতে অভ্যস্ত। তো আমাদের নৌকার ব্রেক যদি হচ্ছে ইউ হয়, আর স্রোতের বেগ যদি ভি হয়, তাহলে স্রোতের অনুকূলে যখন চলবে তখন দুটো যোগ হবে, আর স্রোতের প্রতিকূলে যখন চলবে তখন সেটা বিয়োগ হবে। তো আমাদের শর্টকাট হচ্ছে, নৌকার বেগ যদি বের করতে পারে, তাহলে অনুকূল বেগ যোগ প্রতিকূল বেগ ডিভাইডেড বাই 2, মানে আমাদের এই দুইটার ভ্যালু যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, নৌকার বেগ পেয়ে যাব। আর স্রোতের বেগ বিয়োগ করতে বললে আমরা কি করব, এই দুটা বিয়োগ করব, বিয়োগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা স্রোতের বেগ পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের শর্টকাট। তো চলুন আমরা একটু প্র্যাকটিস করি। তো আমাদের এখানে বলছে যে একটা মাঝি স্রোতের অনুকূলে 6 মিনিটে এত কিলোমিটার যায়। তাহলে অনুকূলে বেগ কত, অনুকূলে বেগ হচ্ছে 1.5/6 কিলোমিটার পার মিনিট। আর প্রতিকূলে বেগ হচ্ছে আমাদের ওই 1.5 কিলোমিটার যায় 15 মিনিটে, তাহলে 1 মিনিটে যায় 15, 1.5 ডিভাইডেড বাই 15। তাহলে এখন নৌকার বেগ যদি বলে, তাহলে আমি কি করব, 1.5/6 প্লাস
1.5/15 ডিভাইডেড বাই 2 করবো, এটা হচ্ছে আমাদের কি নৌকার বেগ, আর স্রোতের বেগ হবে হচ্ছে 1.5/6 মাইনাস 1.5/15 ডিভাইডেড বাই 2। তো আপনারা এই দুটো একটু ক্যালকুলেশন করে নিন। তো আমরা এবার হচ্ছে পরের অঙ্কে যাই। তো আমরা মোটামুটি আমাদের ঐকিক নিয়মটা এখানে শেষ। ঐকিক নিয়মে আমি চেষ্টা করেছি আপনাদের সহজ থেকে মাঝারি এবং কঠিন 47 এবং 50 এবং কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে 41, 28 একটু পিছনের দিকে অঙ্ক করছি, সবগুলো একটা ওভারভিউ দেওয়ার। আশা করি আপনাদের একটা উপকৃত হয়েছেন। তো আপনাদের এখানে অবশ্যই রেকর্ডিংটা আমরা প্রোভাইড করে দিব এবং পেইড গ্রুপে আমরা হচ্ছে এগুলোর হ্যান্ড নোটগুলো দিয়ে দিব। তো আপনারা যদি এখানে কোনো একটা অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয়, বিশেষ করে কঠিন যে দুটা ম্যাথ, আপনারা কাইন্ডলি রেকর্ডিং থেকে আরেকবার দেখে নেবেন। আশা করি জিনিসটা সহজ হবে। তো এবার আমাদের দ্বিতীয় যে সেগমেন্টটা আছে সেটা আমরা যাই, সেটা হচ্ছে আমাদের মুনাফা। তো আমরা জানি মুনাফা হচ্ছে আমাদের দুই টাইপের আছে, সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা। এখানে সরল মুনাফার ক্ষেত্রে আমাদের যেটা খুবই কমন সূত্র, সেটা হচ্ছে আমাদের আই ইজ ইকুয়ালস টু PNR। আই হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ, শুধু মুনাফা হচ্ছে আমাদের আই। পি হচ্ছে আমাদের আসল মূল টাকাটা, এন হচ্ছে আমাদের সময় বা কতবার, আর আর হচ্ছে আমাদের সুদের হার। তো আই ইজ ইকুয়ালস টু PNR দিয়ে হচ্ছে আমাদের শুধু কি বলে, শুধু মুনাফা যদি বলে তাহলে আই ইকুয়ালস টু PNR। আর যদি মুনাফা আর আসল দুটোই একসাথে বলে তাহলে আমাদের কি হবে, আসল হচ্ছে পি আর সরল মুনাফা হচ্ছে আমাদের PNR। তো দুটার যোগফল, এখানে আমাদের পি কমন নিলে 1 প্লাস NR। তাহলে এটা হচ্ছে আমাদের সুদ আসল নির্ণয়ের সূত্র। তো এটা রিলেটেড আমাদের অঙ্ক অবশ্যই আসে এবং আমরা একটা দেখি এখানে যে বলা আছে যে 10% মুনাফায় 3,000 টাকা এবং 8% মুনাফায় 2,000 টাকা বিনিয়োগ করলাম। এখন মূলধনের উপর গড়ে কত শতকরা মুনাফা পাওয়া যাবে? তো আমি এটা ধরেন 1 বছর চিন্তা করি। তো 1 বছরে আমার এইটা থেকে হচ্ছে কতটুকু আসল আসবে, কতটুকু মুনাফা আসবে, এখান থেকে আসবে আই ইজ ইকুয়ালস টু PNR। তাহলে এখান থেকে আমাদের মুনাফা আসলো 300 টাকা। দ্বিতীয় সেগমেন্ট থেকে আমাদের আসবে 2,000 PNR। তাহলে দুটো শূন্য কাটা, তাহলে এখান থেকে আসবে আমাদের 160 টাকা। তাহলে আমরা এখান থেকে পেলাম 300 টাকা, এখান থেকে পাইলাম হচ্ছে 160 টাকা। তাহলে টোটাল আমাদের কত হইলো? টোটাল মুনাফা আসলো হচ্ছে 460 টাকা। এটা হচ্ছে আমাদের মুনাফা। আর আমরা ইনভেস্ট টোটাল কত করছি? ইনভেস্ট একবার 3,000 করছি, আরেকবার হচ্ছে কত 2,000 করছি। তাহলে আমরা এখানে আসল হচ্ছে কত, 3,000 যোগ 2,000 ইজ ইকুয়ালস টু 5,000। তাহলে এখন হার যদি যেহেতু বলছে, তাহলে আমাদের আসবে হার হচ্ছে 460 5,000 ইন্টু 100%, শূন্য কাটা শূন্য শূন্য কাটা, এটা কাটা। তাহলে এখানে আসতেছে 5 নং 45, 5 দুগুণে 10, তাহলে 9.2% হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এটা বোঝা গেছে প্রিলি, খুবই সহজ একটা প্রবলেম। এবার আমরা হচ্ছে চক্রবৃদ্ধি হচ্ছে মুনাফার সূত্র দেখব। চক্রবৃদ্ধি মুনাফার আসলে দুইটা সূত্র আছে, আমরা আগে সহজটা দেখে তারপর আমরা কঠিনটাতে যাব। তো একই জিনিস, আমাদের যদি চক্রবৃদ্ধি মুনাফা বলে তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে 1 প্লাস R টু দি পাওয়ার n। এখানে n হচ্ছে সময়, আর হচ্ছে হার, পি হচ্ছে আমাদের আসল। তো এইটা হচ্ছে আমাদের সি হচ্ছে আমাদের মুনাফা যোগ আসল। চক্রবৃদ্ধি হয়ে আসল এবং মুনাফা দুটো কম্বাইন হয়ে আমাদের এই ফর্মুলাটা আসে। তাহলে আমাদের যদি মূলধন বলে বা সুদ আসল বলে তাহলে আমরা বলবো এই ফর্মুলাটা ইউজ করব। আর যদি আমাদের মুনাফা বলে তাহলে আমাকে কি করতে হবে, মূলধন বা মুনাফা প্লাস আসল বা সুদ আসল, এখান থেকে আসলটা হচ্ছে বিয়োগ দিব। তাহলে কি আমার শুধু মুনাফা থাকবে, মানে আমার এই টোটালটা থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে আমার কি মুনাফা থাকে।
তাহলে এটা ফর্মুলাটা হচ্ছে আমাদের এটা, যে এই যে সি, সেটা মানে হচ্ছে 1 প্লাস পি প্লাস আর টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের টোটাল সুদ আসল, সেখান থেকে আমরা আসলটা বাদ দিলাম, তাহলে আমাদের শুধু মুনাফা থাকে। তাহলে আশা করি এটা বোঝা গেছে। এবং এই অঙ্কটা আমাদের, এই রিলেটেড একটা অঙ্ক আমাদের রিটেনে আসছে, 85 আসছে। কোথায় গেল এইটা? তো আমরা একটু পরে এই জিনিসটা আসবো, আপনারা একটু রাত হয়ে গেছে, তো আমি একটু ডিটেলস বুঝাচ্ছি, দেখে একটু টাইম বেশি লাগতেছে, আপনারা একটু ধৈর্য ধরে আশা করি দেখবেন। তো আমরা হচ্ছে এটা দেখি, আমাদের যদি আমাদের চক্রবৃদ্ধি স্পেসিফিক করে বলে দেয়, দেন আমরা চক্রবৃদ্ধির ইয়াটা ইউজ করব। যদি আমাদের কিচ্ছু বলে দেওয়া না থাকে, তাহলে আমরা সরল মুনাফা ফর্মুলাটা ইউজ করব। তো এখানে যেহেতু চক্রবৃদ্ধি বলে দিছে, তাহলে আমাদের এখানে কি 800 টাকার 2 বছরের, তাহলে 800 হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের এন, আর রেট হচ্ছে আমাদের 10%। তো যেহেতু মূলধন বলছে, মানে সুদ আসল দুইটাই চাইছে, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে 1 প্লাস আর টু দি পাওয়ার এন, তাহলে 800 ইন্টু 1+10% টু দি পাওয়ার 2। তাহলে আমাদের এখানে 800, আর এখানে থাকবে হচ্ছে আমাদের 110 ডিভাইডেড বাই 100, যেহেতু পাওয়ার 2, তাহলে 100। তো এখানে একটা জিনিস দেখেন, এটা মুখে মুখে কিভাবে করা যায়। এটা একটা মানে হচ্ছে কত, 1.1, এটার উপর স্কোয়ার, তাই না? তো আমরা জানি 11 স্কোয়ারের সমান কত, 121। তাহলে 1.1 স্কোয়ারের সমান কত হবে? তাহলে দুইবার, যেহেতু দশমিক দুই দুই দুইটা আছে, তাহলে 1.21 হবে। তাহলে এখানে আমাদের আসবে 800 ইন্টু 1.21। যেহেতু এখানে দুইটা আছে, এখানে দশমিক দুইটা আছে, তাহলে এটা ইকুইভ্যালেন্ট কত হয়, 8 গুণন 121। তাহলে 121কে 8 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16 হচ্ছে 968। তো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে দেখেন অঙ্কটা খুবই সহজ, এখানে ক্যালকুলেশন ট্রিক্সটা দেখাই দিলাম, আমাদের 11 স্কোয়ারের ফর্মুলাটা ইউজ করলাম। তারপরে এখানে দেখেন, এখান থেকে আমি 100 দিয়ে ভাগ করে এখানে 100 গুণ করে দিছি, তাহলে তো একই থাকতেছে। এটা হয়ে গেল 8, এটা হলো 121, তাহলে এটা গুণ করলে 968 চলে আসে। তো এইভাবে খুব সহজে অঙ্কটা ফ্রিতে করা পসিবল। এবার আমরা সরল মুনাফার হচ্ছে রিটেনের ম্যাথগুলো দেখবো। তো আমরা প্রথমে হচ্ছে 43তম BCS এর একটা অঙ্ক দেখবো সহজ দেখে, তারপর আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব। তো এখানে যেটা বলা আছে যে রোজিনা বেগম, সে কি করছে, পারিবারিক প্রয়োজনে 6% সুদ নিছে। পারিবারিক প্রয়োজনে সে 6% সুদ নিয়ে এক্স পরিমাণ টাকা নিছে, আর 4% সুদে ওয়াই পরিমাণ টাকা নিছে। তাহলে প্রথম কেসে আমার পি এর ভ্যালু হচ্ছে পি সমান এক্স, আর আর সমান হচ্ছে 6%। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের পি এর ভ্যালু হচ্ছে ওয়াই, আর আর মানে হচ্ছে 4%। তো সে এখন টোটাল 2840 টাকা সুদ দিল, এবং সে মোট 56,000 টাকা ঋণ নিল। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। ক নম্বরে বলছে সে যদি মোট ঋণের উপর, মানে মোট ঋণ কত, 56,000 টাকা, এইটার উপর সে যদি 5% সুদ নিত, তাহলে সে হচ্ছে কত টাকা সুদ দিত। দেখেন এখানে কিন্তু কোথাও চক্রবৃদ্ধি বলা নাই, তাহলে আমরা এখানে I is equals to PNR ফর্মুলাটা লিখবো। তাহলে এই অঙ্কের জন্য আমাদের পি এর ভ্যালু হচ্ছে 56,000, এন হচ্ছে বছর শেষে, তার মানে 1 বছর, আর 5 বাই আমাদের কত, 100, 5% যেহেতু, তাহলে দুইটা শূন্য কাটা, দুইটা শূন্য কাটা, এটা গুণ করলে 5 6 30, 5 5 25, হ্যাঁ 2800 টাকা। তাহলে আমাদের এটার অ্যান্সার হচ্ছে 2800 টাকা। এটা হচ্ছে আমাদের ক। আর খ নম্বরে যেটা বলা আছে যে সে এখন কি করছে, সে যদি টোটাল 5%, মানে পুরা টাকাটাই সে 5% নিত, তাহলে সে কি 2800 টাকা হচ্ছে ঋণ দিত, সুদ দিত। কিন্তু সে কি করছে, সে এক্স পরিমাণ টাকা হচ্ছে কি 6% সুদে নিছে, আর ওয়াই পরিমাণ টাকা হচ্ছে 4% সুদে নিছে। এখন হচ্ছে তার এক্স আর ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। তাহলে একটা জিনিস দেখেন, সে একবার নিছে এক্স টাকা, আর একবার নিছে ওয়াই টাকা, তাহলে তার টোটাল টাকা হচ্ছে এক্স বাই এক্স প্লাস ওয়াই। এখন এইটা সমান হচ্ছে কত, আমার 56,000।
এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এবার আসি, সে কি করছে, এক্স টাকা সে কত পার্সেন্ট সুদে নিছে, 6% সুদে নিছে। তাহলে এক্স টাকা 6% সুদে আমার সুদ হয় যেটা, সেটা হচ্ছে আমাদের এক্স ইন্টু 1 ইন্টু 6/100। সেম ভাবে সে ওয়াই টাকা 4% সুদে নিছে 1 বছরের জন্য, তাহলে তার টাকা আসে, সুদ আসে হচ্ছে ওয়াই প্লাস 1 ইন্টু 4% দিত, হ্যাঁ 4/100। তাহলে এখানে আমাদের টোটাল সুদ হচ্ছে i1 প্লাস i2, এটা সমান আসতেছে হচ্ছে আমাদের 6x/100 প্লাস 4y ডিভাইডেড বাই 100। এখন প্রশ্নে কি বলে দেওয়া আছে, প্রশ্নে বলে দেওয়া আছে এটার ভ্যালু হচ্ছে 2840। তাহলে আমরা এইটার সমান কি লিখতে পারবো, 2840। তাহলে এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখন আমাদের এই দুটো ইকুয়েশন সলভ করলেই হয়ে যাবে। তাহলে আমরা এখানে প্রতিস্থাপন পদ্ধতি নিতে পারি। তাহলে আমাদের x সমান হচ্ছে 56,000 মাইনাস এক্স। তাহলে এই ইকুয়েশনে এই মানটা বসাই দিলে আমরা দেখি 6 গুণন, ও সরি, হ্যাঁ এবার ঠিক আছে, এটা তো এটাই থাকবে। তাহলে 6 গুণন এক্স ডিভাইডেড বাই 100 যোগ 4 গুণন ওয়াই, ওয়াই এর ভ্যালু হচ্ছে 56,000 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 100। আরে ভুল করলাম, সরি, একটু টায়ার্ড হয়ে গেছি, এখানে একটু মিস্টেক গুলো হচ্ছে, আমি আরেকবার একটু করি। এইখানে এই ইকুয়েশনে আমি কি এক্স টাকে ওয়াই দ্বারা প্রতিস্থাপিত করবো, তাহলে এখানে আসবে 6 ইন্টু 56,000 মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 100 যোগ 4y ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়ালস টু 2 আর 4 শূন্য। তাহলে এখন আমাদের এখানে চলে আসবে 6 ইন্টু 56,000, তাহলে এখানে আসতেছে 3 3 6 0 0 0 মাইনাস 6y প্লাস 4y ইজ ইকুয়ালস টু 28,000 আর 100 দ্বারা, উভয় পক্ষকে 100 দ্বারা গুণ করছি। তাহলে এখানে আমাদের আসতেছে 2y ইজ ইকুয়ালস টু 3 3 6 0 0 0 বিয়োগ 2 8 4 0 0 0। তাহলে এখান থেকে আমাদের y সমান আসতেছে 3 3 6 3টা 0 মাইনাস 2 8 4 3টা 0 ভাগ 2। তাহলে এখান থেকে আমাদের y এর ভ্যালু আসতেছে হচ্ছে 26,000। y এর এই মানটা এখানে বসাই দিলে আমরা এখান থেকে পেয়ে যাবো x ইজ ইকুয়ালস টু 56,000 বিয়োগ 26,000 ইজ ইকুয়ালস টু 30,000। তাহলে এখানে আমাদের এক্স আর ওয়াই এর ভ্যালু দুটো আমরা পেয়ে গেলাম। এখানে একটু ভুল করার জন্য আবার দুঃখিত, আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা পরের অঙ্কে যাই। এবার আছে হচ্ছে আমাদের 34তম বিসিএস এর, এটা খুব সহজ একটা অঙ্ক। এটা আমাদের ওই যে প্রথমে যে প্রিলি যে অঙ্কটা করে দিলাম সেটার মতোই, যে সে একই হার সুদে মানে রেটটা হচ্ছে আর, সে 300 টাকা 4 বছরের সুদ, আর ওই একই রেটে 500 টাকার 5 বছরের সুদ হচ্ছে 148 টাকা। তাহলে 300 টাকা 4 বছরের সুদ এত, আর 500 টাকার 5 বছরের সুদ এত, এই দুটোর যোগফল সমান হচ্ছে 148। তাহলে এখান থেকে আসতেছে 3, 12 আর যোগ 25 আর ইজ ইকুয়ালস টু 148। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে, বাকিটা আশা করি আপনারা এখান থেকে আরেক ঘরটা সলভ করে নিতে পারবেন। ওকে, আমরা তাহলে পরের অঙ্কে যাই। এখানে বলা আছে যে কোন একটা মূলধনের 3 বছরের সরল সুদে আসলে 11,000 টাকা হলো। তাহলে একটা মূলধন মানে সেখানে আমাদের কি কি আছে, সুদও আছে, আমাদের কি আছে, আসলও আছে।
সেটা সরল হয়ে হচ্ছে 11,000 টাকা হলো। সুদ আসলে 3/8 তাহলে আমরা এখানে ধরে নেই, মানে হচ্ছে এখানে আমাদের আসতেছে, দাঁড়ান, সুদ ইস্টু আসল সমান আসতেছে হচ্ছে 3/8। তাহলে আমি ধরে নিই সুদ হচ্ছে আমাদের 3x, আসল হচ্ছে আমাদের 8x। সুদ আসল সমান কত হচ্ছে আমাদের? সুদ আসল সমান হচ্ছে 11x, দুটার যোগফল। এখন এখানে বলা আছে সুদ আসল যেটা 11x সমান হচ্ছে আমাদের 11,000 টাকা। তাহলে x সমান হচ্ছে আমাদের কত? 1,000 টাকা। তাহলে আমরা সুদ ধরছি কত? 3x। তাহলে সুদ হচ্ছে আমাদের এটার সাথে 3 গুণ সমান হচ্ছে 3,000 টাকা। আর আসল হচ্ছে আমাদের 8x। তাহলে আসল হচ্ছে আমাদের 8,000 টাকা। তাহলে আশা করি ইজিলি এটা বোঝা গেল। এবার আসি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা আমরা এইটা অলরেডি দেখে আসছি। আমাদের মাঝে মাঝে একটা নতুন টাইপের প্রবলেম দেয়, সেটা হচ্ছে আমাদের কখনো 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 সুদটা যদি প্রতি বছরে দেয়া না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তো আমাদের যদি ধরেন এন হচ্ছে আমাদের বছর সংখ্যা, এম হচ্ছে এক বছরে কতবার দেয়া হবে, সি তো হচ্ছে আমাদের সুদ আসল, পি হচ্ছে আমাদের শুধু আসল, আর এখান থেকে যদি আমি পিটা বিয়োগ করি তাহলে আমি পাবো শুধু সুদের ভ্যালু। তো এই টাইপের একটা অঙ্ক করা যাক, একটু পরে করতেছি। এই যে এখান দিয়ে, তো এখানে কি বলছে যে বার্ষিক সুদের হার, তাহলে আমাদের এখানে আর সমান হচ্ছে আমাদের 5%। ষান্মাসিক চক্রবৃদ্ধি, তার মানে আমরা 6 মাস পর পর আমরা হচ্ছে একবার করে টাকা পাবো। তাহলে আমরা এক বছরে কতবার পাবো? 6 মাসে, 12 মাসে পাবো হচ্ছে আমরা 2বার। তো 10,000 টাকা হচ্ছে রাখা হলো। তাহলে আমাদের পি এর ভ্যালু হচ্ছে 10,000। এবার হচ্ছে বছর শেষে, তার মানে আমাদের এন এর ভ্যালু কত? এখানে আমাদের 1 বছর রাখছে। তাহলে এখানে আমাদের সুদ আসল চাইছে। তাহলে আমাদের সুদ আসল সি ইজ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 5/100। এম থাকার কারণে আবার হচ্ছে কি আবার এখানে 2, আর উপরে হচ্ছে এম ইন্টু এন। তাহলে এম এর ভ্যালু 1, এন এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এখানে হবে 2 গুণন 1। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে 10,000 গুণন 205/100 স্কয়ার। এটা এখন আপনার ক্যালকুলেটর করে নিলে সুদ আসলটা পেয়ে যাবেন। আশা করি এটা বোঝা গেছে। এবার আসি হচ্ছে এই অঙ্কটা, এটা আমাদের 50তমতে আসা একটা অঙ্ক, এবং এইটা এখানে আসলে আমাদের সুদ এবং আসল দুইটাই হচ্ছে কম্বাইন, মানে সুদ আসল এবং চক্র, মানে সরি সরল এবং চক্রবৃদ্ধি দুইটাই কম্বাইন করে আসছে। তো এখানে কি বলছে যে একটা ব্যাংকে মুনাফার হার হচ্ছে আমাদের কত পার্সেন্ট? 8%। মুনাফার হার 8%। এখন 2 বছর পর সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 108। তাহলে এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে কত টাকা হচ্ছে জমা রাখছে, মানে আসলটা কত। তো আমরা একবার তাহলে বের করবো 8% হারে আমাদের সরল মুনাফা যদি করি, তাহলে আমাদের 2 বছরে পি টাকার সরল মুনাফা, আলহামদুলিল্লাহ, তাহলে মুনাফা হচ্ছে আই ইজ ইকুয়ালস টু I1 ইজ ইকুয়ালস টু পি এন আর। এবার 8% চক্রবৃদ্ধি হারে 2 বছরে সুদ আসল, সুদ আসল সেটা সমান সি ইজ ইকুয়ালস টু কত? সি ইজ ইকুয়ালস টু, স্লাইড নাই, আচ্ছা ঠিক আছে, সি ইজ ইকুয়ালস টু পি ইন্টু পি ইন্টু 1 প্লাস আর। আর কত? 8/100
টু দি পাওয়ার n। তাহলে আমাদের এখানে আসতেছে p ইন্টু 108/100 হোল স্কোয়ার। তাহলে এটা সমান আসে কত? এটা সমান আসে হচ্ছে আমাদের p ইন্টু 1.66 সরি 604। আমি আরেকবার একটু দেখি। 108/100 1.08 গুণন 1.08। ঠিক আছে, 1.08 1.1664। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের সুদ আসল, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধির শুধু সুদ, যেটা শুধু মুনাফা, সেটা কি হবে? সেখান থেকে আমাদের আমাদের সূত্রটা হচ্ছে সি মাইনাস পি। তাহলে সি এর ভ্যালু কত আসছে? পিটা যদি কমন নেই তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে 1.1664। আর যেহেতু পি কমন নিছি তাহলে এখানে 1, তাহলে এখানে আসতেছে 0.1664। আর এখানে সরল মুনাফা কত আসছে? আমাদের সরল মুনাফা আসছে হচ্ছে পি গুণন 0.16। তাহলে দেখেন বড় এটা আসছে, ছোট হচ্ছে এটা আসছে। তাহলে এই দুটো পার্থক্য হচ্ছে 108। তাহলে আমাদের চক্রবৃদ্ধির মুনাফা বিয়োগ হচ্ছে সরলের মুনাফা ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 108। তাহলে মানগুলো বসাই দিই। পিটা যদি কমন নেই তাহলে আছে 664 বিয়োগ 0.16 ইজ ইকুয়ালস টু 108। তাহলে পি গুণন 0.0064 ইজ ইকুয়ালস টু 108। তাহলে পি ইজ ইকুয়ালস টু 108 ডিভাইডেড বাই 0.0064। এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে পি এর ভ্যালু আসবে হচ্ছে 16875। তো অঙ্কটা কিন্তু সহজ, কিন্তু এখানে ভুল যেটা মেজরিটি করছে সেটা হচ্ছে এই যে সুদ আসল থেকে আসলটা বাদ দেওয়া না দিয়ে ডিরেক্ট পি থেকে যদি আপনি এটা বাদ দেন তাহলে কিন্তু এই অঙ্কটা মিলবে না। তো আশা করি আপনার এই অঙ্কটা বুঝতে পারছেন। এটা 50তমতে আসা প্রথমের দিকের একটা অঙ্ক, প্রথম অঙ্কটাই খুব সুন্দর এটা। তো আশা করি এটা বোঝা গেছে। এবার আসি হচ্ছে, এটা খুব সহজ একটা অঙ্ক। এখানে ওই যে মাত্র যেটা করলাম সেইটারই মতো, যে রাকিন একটা কিছু টাকার বৃদ্ধি পাইছে, সেখানে হচ্ছে সরল আর মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 5 টাকা। তাহলে রাকিন হচ্ছে কত টাকা বৃদ্ধি পেয়েছিল? সেটা হচ্ছে আমাদের 5% হারে সে মুনাফা পেয়েছিল হচ্ছে 2 বছর। তো আশা করি এটা হচ্ছে যে মাত্র হচ্ছে আমরা যে টাইপের অঙ্কটা করলাম সেই সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, তো সেম টাইপেরই একটা প্রবলেম। আশা করি এটা আপনারা করতে পারবেন। তো আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট স্লাইড ছিল। তো এইভাবেই হচ্ছে আমরা আজকে আপনাদের মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের প্রিলি এবং রিটেন, আমাদের ঐকিক নিয়ম এবং সরল এবং যৌগিক মুনাফা। আশা করি আপনারা এখানে একটু হলেও উপকৃত হয়েছেন। এবং এখানে আমরা শুধু ইজি গেম খেলিনি, আমরা একটু চ্যালেঞ্জই নিয়েছি। এখানে আমরা সহজ, কঠিন, মিডিয়াম সব টাইপের অঙ্কই দেখাইছি যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন এবং এখানে আপনারা সেভাবে প্রিপেয়ার হতে পারেন যে আমাদের আসলে মেইন রিটেন পরীক্ষায় এই টাইপের আমাদের সবকিছু মিলাই আসবে। এবং এইখানে আপনাদের এইখানে আমরা এমনভাবে বেসিকটা দিয়েছি যাতে এটা শুধুমাত্র যে বিসিএস এ আসবে তা না, সেম টপিক দিয়ে আপনার ব্যাংক এবং যে কোনো আমাদের চাকরির পরীক্ষা বাংলাদেশে, সেখানে আপনাদের প্রিলি হোক রিটেন হোক, আপনাদের আজকের টপিকের উপর অবশ্যই, যে প্রিলি হলে অবশ্যই 1 থেকে 3 মার্কের কোশ্চেন কমন পড়বে আর রিটেনে মিনিমাম 5 মার্কের কোশ্চেন আসবে। এখন এটা কখনো কখনো সহজ হয়, কখনো কঠিন হয়। তো আপনার কঠিন হলে ঘাবড়া যাবেন না এবং সহজ হলে আপনার ক্যালকুলেশন ভুল করবেন না। তো আজকে অনেক রাত হয়ে গেছে, আজকে এই পর্যন্তই। আজকে এই পর্যন্ত শুভ কামনা জানিয়ে শুভরাত্রি জানাচ্ছি। আশা করি ভালো থাকবেন এবং এখানকার আমাদের একদম যেটা সলভ এবং হচ্ছে রেকর্ডেড এবং আমাদের এ বাদেও আমরা এখানে 80-20 প্রিন্সিপাল হচ্ছে ফলো করে জাস্ট 20% দেখাইছি, যেটা দিয়ে আমাদের 80% কভার হয়।
আমাদের 100% কাভার করার জন্য যে সকল ফর্মুলা লাগবে সেটা অলরেডি আমাদের পেইড ব্যাচে দেয়া হয়েছে এবং আপনাদের যাতে প্র্যাকটিস করতে পারেন এই প্র্যাকটিসের শিটও আমরা হচ্ছে অলরেডি পেইড ব্যাচে হচ্ছে আমরা দিয়ে দিয়েছি। তো আপনারা প্র্যাকটিস করতে গিয়ে যদি কোনো জায়গায় সমস্যা হয়, যারা পেইড ব্যাচ স্টুডেন্ট আছে তারা অবশ্যই জেনারেল যে সেকশনটা আছে টেলিগ্রামে সেখানে আপনারা জানাবেন, আমি আপনাদের এসে এগুলো সলভ করে দিব। তো আশা করি ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। সিবিসির সাথেই থাকুন।